আমি আপনার সাথে সহমত নেই। তোর সামনে যা বলবো বোন হ্যাঁ বলবে, বোকা বোকা কথা বললে। আমার কথা হলো আমি জানছি আপনাদের দৃষ্টিতে বা আমার কাজের অভিজ্ঞতা থেকে মানসিকতা যেটা রিয়েলাইজ করছি, আমার অন্তরাত্মা যেটা বলছে, আমি জানছি আপনার বোন খারাপ, আপনার বোনের কারণেই ও এরকম জায়গায় চলে গেছে ধরছি, তার জন্য আপনারা ওকেই আগলাতে চাইছেন, কিন্তু ও আর ফেরার জায়গায় নেই। আমি আপনার সঙ্গে একমত, একদম 100%। ও আর ফেরার জায়গায় নেই। ও নিজের স্ত্রীর চোখের জলে ঠিক ফিরে আসবে। শুনুন, ও আসবে না। আমার কথা হলো কি, এই যে একটা মীমাংসা হচ্ছিল যে আমি সংসার করব না বলিনি তো, আমি সংসার করব, আমার ইন্দার শোধ হবে তখন আমি আসব। এই যে জায়গাটা যে ধরলাম, এটা আপনারা কেউই ধরতে পারেননি, আর এটা আমাকে ধরার জন্যই তো নিয়ে এসছেন আবেদন করে। আপনারই থাকতো তাহলে তো আপনারা তো আমাকে ডাকতেনই না, তো তার জন্যই আমি এসেছি। তো আমার কথা হলো কি, ও চলে যেত, সংসার হচ্ছে, ঋণদার শোধ হবে, তারপরে আসবে, ততদিনে সম্পর্ক আরো গাঢ়। এ মাঝখান থেকে বসে থাকতো অপেক্ষা করে, সেই লাস্টে সেই এই সিদ্ধান্তে আসতে হতো, যেটা বধূ নির্যাতন কেস করে মেয়েরা যখন মিথ্যা করে স্বামীদের নামে কেস করে, অনেক স্বামীরা তিত বিরক্ত হয়ে লাস্টে সংসারে টিকতে চায় না। বছর আমি সংসার করেছি, আমার ঘরে থেকে বিছনা চাদর থেকে যাবিতে সব নিয়ে চলে গেছে, মানে ওখানে সংসার ছাড়ো ছাড়ো, ওই জিনিসের জন্য আমি কষ্ট পাই না, এইসব ছাড়ো, এখন কি হচ্ছে সেটা দেখো। দেখুন, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, আমার সিদ্ধান্তটা আপনাদের জানাচ্ছি, যদি আপনাদের, আমি কমেন্ট অবশ্যই দেখছি, এখন ফোন আমার কাছে, তো এটা শেষ সিদ্ধান্ত নিতে চলেছে। জানি না সিদ্ধান্ত শেষ হবে কি হবে না, না এখনো পর্যন্ত ইনকমপ্লিট থেকে যাবে। ইনকমপ্লিট হলে আমাকে আর পাবে না, কমপ্লিট আমি আজকে করেই ছাড়বো, কারণ যে জিনিস থিতিয়ে যায় সেই জিনিস আর নতুন করে গড়া যায় না, বা একটা মীমাংসার শেষ সিদ্ধান্তেও আসা যায় না। তার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব, আমি বাবলি মুখার্জি কাজ করি, 1 থেকে 2 দিন, খুব জোর 3 দিন, যত বছরেরই সমস্যা হোক না কেন, তার সমস্যার সমাধান করে চলেছি বিগত 12-13 বছর ধরে। তো আমার কথা হলো, আপনারা কমেন্ট করে জানান। আমি এখানে আগেও বুঝেছি, সেটা আমি আগে প্রকাশ করিনি, কারণ না প্রমাণ দেখিয়ে বা না প্রমাণ নিয়ে কোনো মানুষের দিকে আঙুল তোলা উচিত নয়, সেটা ক্রাইম। তো আমি যেহেতু আইন মেনে কাজ করি, তাই কোনো ক্রাইম সংক্রান্ত বিষয়ে আমি জড়াতে চাই না, ঠিক আছে? এবং কোনো মানুষ ধোঁয়াশার মধ্যে থাকুক, কোনো মানুষ বলুক, দোনোমনো করুক, আমি এটা চাই না যে না না বাবলি তুমি ঠিক করলে, কেউ বলবে না বাবলি ভুল করেছো। আমি তার জন্যই আমি সিদ্ধান্ত নিচ্ছি, শেষ সিদ্ধান্ত জানালাম যে ওর সম্পর্ক আছে, যেটা স্ত্রী বলেছিল এটা সত্য। আমি কেন চুপ করেছিলাম 2 ঘন্টা 40 মিনিট, কারণ আমি সত্য উদ্ঘাটন করতে এসেছি, তাদেরকে বলতে দিতে হবে। দুনিয়ার মানুষ দেখছেন, জানে, এটা বোঝেন যে বাবলি মুখার্জি যদিও বেশি কথা বলে ওদেরকে কোনো সুযোগ দেওয়া হলো না। ফ্যামিলিকে সুযোগ দিয়েছি, তাকে সুযোগ দিয়েছি, তার স্ত্রীকে সুযোগ দিয়েছি, মানে ভিকটিমকেও সুযোগ দেওয়ার পর আমি চুপচাপ করে যখন দেখলাম ছেলের সাথে যখন কিছু হচ্ছে, আপনারা জানেন বাবলি মুখার্জি সন্তানের সাথে কিছু হলে সেই জায়গাটা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করে না, তো সেই কারণেই কিন্তু তখন আমি উঠে বসলাম এবং আমি প্রশ্ন করতে শুরু করলাম। এবং শুধু প্রশ্নই করিনি, বউকে বললাম যে মোবাইলটা নাও, আমার মন বলছে মোবাইলের মধ্যে কিছু আছে, মোবাইলটা নাও। ও বলছে কেন মোবাইল নেবো, আলাম মোবাইলটা নাও। ও নিতে চায়নি, আমি ওকে বললাম তুমি স্ত্রী, তুমি মোবাইলটা দেখো, যদি কিছু থাকে ভালো, না থাকে ভালো না, কারণ আমার কাজ করতে সুবিধা হবে, সেটা তো আমি আর প্রকাশ করতে পারছি না। বা আমি তার এত মিষ্টি কথা, তার, ঠিক আছে, আমি জানি আমাদের কলকাতার রসগোল্লা ফেমাস, কিন্তু এত মিষ্টি কথা, আমি যদি কথা বলি ওর উত্তরে, আপনারা আমাকে বলবেন আমি ওর সাথে ক্রাইম করছি। তো সেই কারণে আমি সিদ্ধান্তে আসতে পারছিলাম না, তার জন্যই ফোনটা নিতে বলেছিলাম। আর উনি বলছিলেন তোমার রাইট নেই, আছে রাইট, স্ত্রীরও রাইট আছে ফোন চাওয়ার, এবং স্বামীরও রাইট আছে ফোনটা চাওয়ার। হ্যাঁ, এবার দেওয়া না দেওয়া, জোর জবরদস্তি করা, সেটা কিন্তু ক্রাইম। আমি জোর জবরদস্তি করিনি, সে ফিঙ্গারপ্রিন্ট খুলে দিয়েছে, স্ত্রী দেখতে চেয়েছে, ও বলেই দিয়েছে তার আগে যে কি দেখবে, আর সব ডিলিট করে দিয়েছি আগেই জানি। তখন তো আমি জানি যে ওর কারোর সাথে সম্পর্ক আছে, কারণ একটা মানুষের চোখ কথা বলছে, একটা মানুষের মুখ কথা বলছে, একটা আমার মন কথা বলছে, তো কোনোদিন ভুল হতে পারে না। তবুও নিজেকে যাচিয়ে নেওয়া দরকার, তো যাচিয়ে নিলাম, ফটোগুলো পেলাম। আপনারা বলুন, এটা কি কোনো বন্ধুত্বের সম্পর্ক?
বন্ধুত্বের সম্পর্ককে বাবলি মুখার্জি কোনোদিন অসম্মান করেছে আপনারা দেখেছেন? সব সময় আমি সম্মান করি, মানে বন্ধুত্ব সম্পর্ক এমনই একটা সম্পর্ক, স্বামীকে কিছু বলা যায় না, মা বাবাকেও কিছু বলা যায় না, যেটা বন্ধুকে বলা যায়। বিশ্বাস, ভরসা, সুখ দুঃখটা শেয়ার করা, ত্যাগ, সবকিছু থাকবে বন্ধুর মধ্যে। কারো ক্ষতি কেউ হতে দেবে না, একে অন্যের ক্ষতি হতে দেবে না, সেটাই হলো বন্ধুত্বের সম্পর্ক। তো এই যে ছবিটা আপনারা দেখেছেন কিনা জানি না, ছবিটা আবার পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি, একটা ছবি দেখাবো। এই ছবিটা কি দেখে মনে হচ্ছে ওটা বন্ধুর সম্পর্ক? যদি বন্ধুত্বের সম্পর্ক হয় তাহলে আমি অন্য এতে হাঁটবো, যদি বন্ধুত্বের সম্পর্ক না হয় তাহলে অন্য এতে হাঁটবো। আপনারা বলুন, আমি ভুল করলাম না ঠিক করছি? হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কি মহিলা সমিতি থেকে বলছেন? হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি, তো মীমাংসায় আছি। ও ঠিক আছে। হুম 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 হুম। তো এই হলো বিষয়। এবার আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা হলো কি, এ সংসারটা হবার নয়, আগে আলোচনা করেছি। তাই আমি বলতে চাইছিলাম যে একটা এসপার ওসপার করা হোক, ওকে এইভাবে ধরে রাখা যাবে না, কারণ ও বাইরে চলে গেছে কাজে। এবার কাজে গেছে, বাইরে গেছে, না কলকাতার মধ্যে আছে, না কাউকে নিয়ে ঘর করছে, না বান্ধবীকে নিয়ে আছে, সেটা তো আমি আর পিছু দিতে পারবে না। তো এই মতো পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে একটা এসপার ওসপার কিছু হয়ে যাক, এই সংসারটা হওয়ার নয়। তাহলে ও মৌখিকভাবে যেগুলো বলছে সেগুলো লিগাল ভাবে, মানে আমরা সেই পেপারস পত্রগুলো ওকে করা উচিত, এটা আমি বলছি। এবার তার স্ত্রী কি বলবে সে স্ত্রীর ব্যাপার। স্ত্রী যদি বলে না আমি এইভাবে সংসার করতে পারবো, তাহলে সে সংসার করবে। যদি বলে না আমি সংসার করতে পারবো না, তাহলে ম্যাডাম কি করা যায়, তাহলে আমি যেটা সিদ্ধান্ত নেব আপনাদের সামনে শেয়ার করব। বলো কি চাইছো তুমি এবার, বলো কি চাইছো? আমি চাইছি এই বাড়িটা ছেলের নামে লিখে দেওয়া হোক। সংসারের ক্ষেত্রে কি চাইছো সবার আগে আসুক। বুঝতে পারছি না। সংসারের ক্ষেত্রে সংসার করতে চাইছি, আমি সংসার করতে চাইছি। এত কিছু দেখার পর কি তুমি এখনো মনে করছো যে তোমার সংসারটা হবে? আমি চাইছি সংসার করব, আমি তাছাড়া কি করব? যে ও ওই বান্ধবীর সাথে থেকে সরে এলে আমি সংসার করতে চাইছি। এবার যদি না সংসার করতে চাই, বান্ধবীর কাছ থেকে সরে এলে ও আসবে কি বলে মনে হচ্ছে তোমার? তুমি স্ত্রী, এত বছর সংসার করেছো, এটা তো আমি তো সিদ্ধান্ত নিতে পারি না। তোমার কি মনে হচ্ছে ও বান্ধবীর কাছ থেকে সরে আসবে? পারলে সব পারবে, না পারলে কিছু করবে না। আমি এক কথায় উত্তর চেয়েছি, তোমার কি মনে হচ্ছে যে ও বান্ধবীকে ছেড়ে তোমার কাছে এসে সুন্দরভাবে ঘর করবে? হ্যাঁ, মনে হচ্ছে না? একটু জোরে মুখে বলো। মনে হচ্ছে না। আমি তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করছি না তো? মনে হলে তাহলে আমি এত কাঁদছি, আমার সন্তান আছে, আমার এত বছর ভালোবেসে বিয়ে করে কষ্ট করে লোকের বাড়ি জিগেতে আমি ওর হাতে টাকা পয়সা সব তুলে দিচ্ছি। আজকের আমার কেউ নেই ধরতে গেলে, বিয়ের পরে মেয়েদের স্বামী ছাড়া কিছু থাকে না, কিন্তু আজকের ও সুখের জন্য ও বেছে নিয়েছে। কিন্তু আমার দোষটা কোথায় ছিল? আমি তো চেয়েছিলাম আমার স্বামীর কাছে একটু সুখ, ভালোবাসা, প্রেম করে আমাকে কি তখন দেখেছিল, আর এখন আমার মধ্যে কি না দেখতে পেয়ে অন্য মেয়েকে হাত ধরেছে। নিশ্চয়ই যখন আমাকে ভালোবেসেছিল তার কিছু ভালো লেগেছিল, ভালোবেসেছিল। এত বছর সংসার করে কি খারাপ লাগলো যে ওই মেয়েটার সাথে ঘর করে স্বপ্ন দেখলো, কি সম্পর্ক করলো। আমি শুধু একটু বলেছিলাম ওকে, বারবার বলেছিলাম যে তুমি কি হয়েছে বলো, তুমি সিদ্ধান্ত নাও, ছেলেকে দায়িত্ব নাও, ছেলেকে অন্তত বাবার থেকে দূরে দিও না, ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। সে আমার কাছে সব প্রমাণ হয়েছে, কিন্তু ও শুধু বলেছে আমার ফেরার রাস্তা নেই। তুমি কি চাইছো? কারণটা আমি সবাইকে জানিয়েছি, জানিয়ে দাও তুমি কি চাইছো। ও যদি বলে যে আমি সংসার করতে চাইছি, তাহলে ওটাই। আমি যেমন বাইরে গেছি বাইরেই থাকবো। এই বাড়িতে কবে আসবো, কিভাবে আসবো সেটা আমি বলতে পারবো না যে এক্ষুনি আসবো এসে থাকবো। আমার যা দেনাদানি আছে সব মিট করব, মিটমাট হবে, তারপর আমি চিন্তা ভাবনা করবো এখানে কবে আসবো না আসবো। তাও আনুমানিক কতদিন পর, কত মাস, কত বছর পর আসতে পারো? কত টাকা ঋণ আছে তোমার? আমার 2 বছর 17 হতে 4 বছর। কত টাকা ঋণ আছে তোমার? আমার ঋণ আছে মোটামুটি 380 মতো। 3,80,000। আচ্ছা, 3,80,000 এই কলকাতায় থেকে নিজেরা যেমন ছিলে, বাড়ি করেছো, স্বামী স্ত্রী দুজন মিলে। বলবো 3,80,000 4,000 টাকার দায়িত্ব আমি নেব।
খাতা কলমে দেবো, মাস মাস দেবো, হ্যাঁ সংসার করবো। লাইট জ্বালাও তো। হ্যাঁ বলুন কি বলছেন। 3,80,000 টাকা আমি দেবো, ওরা সংসার করুক। আমি প্রতি সপ্তাহে মাসে যেভাবে ঠিক হবে আমি টাকা তুলে দেবো। আমি নিজে টাকা তুলে দেবো, 3 দিনের মধ্যে টাকা দেবো। 3,80,000 টাকা। তা তুমি তোমার টাকা দিচ্ছ না, ঠিক আছে? আমরা পাই সেই টাকা দিচ্ছি। 3,80,000 টাকা দেবো। ও যদি বলে আমার টাকা দিতে, আমি দেবো। ওরা যে টাকা পাবে জমির সঙ্গে সেগুলো বাদ দিয়ে যদি মনে করে যে ও 3,80,000 টাকা দরকার আমার বোনের সঙ্গে সংসার করার জন্য, 3,80,000 টাকা আমি দেবো। না, আমি তোমার থেকে কেন টাকা আমি নেবো? দেবো, আমি কেন টাকা নেবো? আমি দেবো। এত বড় কথা বললাম। আর আপনাকে ম্যাডাম একটা কাজ করতে হবে। ওই যে বন্ধু এখানে বাড়ি, আপনার ক্যামেরা ওই বাড়ি যাবে। ওই মেয়ে যেখানে সেখানে ক্যামেরা আপনার যেতে হবে। ওর ফিরে আসতে হবে এই সংসারে। আমার ভাগনার বয়স 18 থেকে 20 বছর। যতবার বাদ দিয়ে গেছি, আমার বাড়িতে ছিল 7 মাস 8 মাস করে। আমি এই 2024 সালে আমার বাড়িতে 7 মাস রেখেছিলাম, কেউ খোঁজ নেয়নি। ও 3,80,000 টাকার যদি দাবি থাকে, আমি এই দাঁড়িয়ে কথা দিচ্ছি টাকাটা আমি দেবো, তাও উইথ 7 ডের মধ্যে। সেটা কার টাকা? আমার টাকা আমাকে দেবে না আমার তোমার টাকা টাকা দিতে দেবে? বললে আমি দেবো। তোমার আর তোমার টাকা আমি নেবো কেন? তোমার টাকা আমি কেন তাহলে নেবো? তোমার টাকাই দেবো। তোমার টাকা কেন 3,80,000 আমি টাকা। নেবো? 3,80,000 টাকা তোমার তোমার টাকাটা টাকা আমি দেবো। নেবো এত লোকের কেন? সামনে আমি বললাম উইথ তাহলে 7 ডে। আজকে তুমি এই কথা বলছো দাদা? আজকে তোমার টাকা দেওয়ার সময় আমার বড় ভাইয়ের ভাইয়ের থেকে আমি টাকা দেনা করে সুদ করে নয়, সরি, কিছু টাকা দেনা করে না, 1 মিনিট, কিছু টাকা দেনা করে আবার কথা অন্য লাইনে চলে যাচ্ছে। তোমাকে টাকা দিয়েছিলাম। এখানে টাকার লাইন আসছে না। উনি যেটা বলেছেন অ্যাজ এ দাদা হিসেবে, ম্যাডাম আমি একটা কথা বলি, আমি জানলাম আপনি টাকা পান, আমি জানি আপনি টাকা পান, সেই টাকাও পাবেন। আর 3,80,000 টাকা যে দেনাটা উনি এখন, আপনি যার জন্য বাইরে চলে যাচ্ছেন ওনার বোনকে ছেড়ে, যে রিজনটা আপনি দেখাচ্ছেন, মানে অজুহাতটা দেখাচ্ছেন, ডান হাত বাঁ হাতের সাথে যে হাতটা একটা দেখাচ্ছেন, সেই হাতটা উনি রাখতে চাইছেন না, ওইটা কাটতে চাইছেন উনি। 3,80,000 আপনার ঋণ আছে, আপনি ওটাকে শোধ করে দেবে। আপনি স্বামী স্ত্রীকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে ঘর করুন, ফিরে আসুন। আগে কেন ছিল না এটা? আবার বলে আগে বাবলি মুখার্জি ছিল না। অনিতা, একটা কথা প্রশ্ন করি তোমায়, আমি ম্যাডামের সামনেই বলছি, কিছু এই ওদিকে শোনো তো, আমি ক্যামেরাটা করতে পারছি না, ওদিকে যাও। তুমি আমার আরে স্বামীর কাছে বসো এই দিকটায়। তুমি ওখানে যেখানে বসে আছো ওখানে বসো, আমি দূরে সরে যাচ্ছি। আরে আমার ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে বলে ওকে করছি। কি করে লাইট সরাও? তুমি আমার বাড়িতে গিয়ে, আরে লাইটটা দাও এখানে, বলে মৌদিকে নিয়ে গেছিলে আমার বাড়িতে, ওইখানটা দাও তো, লাইটটার দিকে দাও তো। আমার গ্রামের বাড়িতে নিয়ে গেছিলে? এই মৌদি যে আছে, ওই দাদারা বলেছিল কারো নাম নেবেন না লাইভে, তাদের সম্মান আছে। ওনার সম্মান তো আছে, সে যাই হোক। হ্যাঁ, কারো নাম নেবেন না, নিজেদের কেচ্ছা কেলেঙ্কারির আমার মধ্যে। বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়ে বলেছো যে তোমার আলমারি ভেঙে, উইথ আমি যে বাড়িতে কাজ করি সেখান থেকে 3-4 লাখ টাকা চুরি করে, সোনা গয়না চুরি করে, এবং তোমার আলমারি ভেঙে 3-4 লাখ টাকা চুরি করে নিয়ে বেরিয়ে চলে গেছি কোনো একটা মেয়েকে নিয়ে। না, ওরম ভাবে কোনো কথা হয়নি। তুমি চলে গেছো, আমরা কেউ জানতাম না। তুমি ওখানে আবার শেষ থেকে শুরু হচ্ছে। এইসব কথা বলে ম্যাডাম আমি 1 মিনিট চেয়েছি, 1 মিনিট প্লিজ। তুমি তো অন্য লাইনে নিয়ে যাচ্ছ। বলেছিলে কি না? বলোনি তো? এগুলো কথা এড়িয়ে যাওয়ার কথা। তাহলে সেই মৌদি কেন আমার ছোট ভাইকে ফোন করেছিল? না, উনি ফোন করেনি। উল্টোপাল্টা কথা কম বলবে। আর যদি থাকে, মৌদির নাম্বার যদি থাকে আমার ভাইয়ের কাছে, উল্টোপাল্টা কথা কম বলবে। স্ক্রিনশট আমি যদি ফোন পাঠাতে করিনি, পারে। হয়তো আমার ফোন দিয়ে ও করেছে, কিন্তু আমি বাবু করিনি। করেছে। আমার প্রয়োজন পড়ে না তোমার ভাইয়ের সাথে কথা বলা। তাহলে তুমি ওনাকে নিয়ে কেন গিয়ে বলেছো যে আমরা একসাথে, উনি গিয়ে বলেছে আমরা একসঙ্গে কাজ করতাম, হ্যাঁ আমরা মৌদি একসাথে কাজ করতাম। আমি আর ও কাজ করতাম, ভবদা ওই সরি, তোমার ভাই যাচ্ছে না, ওই দাদা, আমরা একসাথে কাজ করতাম। কে কার সঙ্গে কাজ করলাম না? না, সেটার জন্য মৌদি গিয়ে বলেছে আমরা মৌদি একসাথে কাজ করতাম। আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলিনি, আমি মুখ বন্ধ করেছিলাম। শুনবে? আরে সিদ্ধান্ত নাও, ও ঘুরিয়ে দিচ্ছে লাইন। এই প্রশ্ন এখানে করে লাভ নেই। ও পরকিয়া করছে, ও জোর গলায় বলছে। শুধু মৌদি, আমার ওখানে ভিডিও নেই, নাহলে এই পাড়ায় কি করতে পারতাম সেটা আমি জানি। বৌদিকে জিজ্ঞেস করবে, ঠিক আমি আছে? মুখ বন্ধ করেছিলাম। আমার কোনো কেন কথা বলতে যাবো? আমার বোর কাছে নাকি যে আমি কথা বলতে যাবো? পাশে আমাকে যেতে বলেছে ভবদারা, যে ওর মেয়ে ছেলে একা যাবে, তুমি যেও। তাহলে এই যে 3,80,000 টাকা যে ঋণটার জন্য আপনি বাইরে যাচ্ছিলেন, এবং আপনাকে আপনার বড় শালা আপনাকে বললো যে 3,80,000 টাকা আমি 7 দিনের মধ্যে দেব,
এবং তুমি এখানে থাকো, বোনের সাথে ঘর করো। এবার এই বিষয়টা আপনার মাথায় হেডেক উনি কমিয়ে দিচ্ছেন, আমি যে এবং আপনার যেটা প্রাপ্য টাকাটুকু যেটুকু ওনার কাছে পান, ঠিক আছে, উনি পরে ওটা ধীরে ধীরে দিয়ে দেবেন। সেই বিষয়ে কি বলছেন? আমার অপমানগুলো ফেরত দিতে পারবে না কেউ। অপমান মানুষ হয়তো ফেরত দিতে আপনি পারবে, আজকে আপনার স্ত্রী সম্মান ফিরিয়ে দিতে পারবেন? আজকেই বলছি। আপনার স্ত্রী ক্যামেরায় এসে আজকে যে কাজটা করছে, যে লাইভ ক্যামেরার অনুমতি দিয়েছে, আপনার স্ত্রীও একটা মেয়ে, আপনার স্ত্রী সম্মান আপনি ফেরাতে পারবেন? আপনার স্ত্রীকে আজকে সবাই দেখছে, আপনি আপনার স্ত্রীকে আপনার স্ত্রীর সম্মান ফেরাতে পারবেন? তাহলে আপনি নিজের সম্মান ফেরাচ্ছেন কেন? আমার নিজের সম্মান নিজেকে ফেরাতে হয়, কেউ ফিরিয়ে দেয় না। আপনার যথেষ্ট সেন্স আছে, সেন্সের অভাব নেই, বরঞ্চ আর এখানে যতগুলো মানুষ আছে তার থেকে এক্সট্রা সেন্স আপনার আছে। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি বলতে চাইছি, আপনি কেন আমার আননেসেসারি কথাবার্তা বলছেন যে অপমানটা ফিরিয়ে দিতে? আপনি কি আপনার আজকে পর ছেলের সম্মান ফেরাতে পারবেন? ছেলের সম্মান মানে ছেলের সম্মান ফেরাতে পারবেন? ছেলের মান সম্মানটা ধরে টানাটানি করলাম, কোথায় তার সম্মান ফেরাবো? বাহ, আপনাকে না মনে হচ্ছে সত্যি বলছে, আগের মতো আমি নেই ভাই, তাকে রাস্তায় আগের মতো আমি নেই, আগের মতো আমি নেই। ম্যাডাম, আমি তাকে রাস্তায় বের করে দিয়েছি। ঠিক আছে, এটাই দিনের আলো হতো না, আজকে অনেক কিছুই হতো। খালি রাত্রি হয়ে গেল, আপনার লাখ ভালো। চুপ করবে, আমি বলছি আপনার লাখ ভালো, আপনার লাখ ভালো। আমি লোকজন জড়ো করতাম এখানকার, করে নিয়ে আপনাকে টানতে টানতে নিয়ে যেতাম। আইন নেই তো এরকম কিছু। কি আইন নেই এরকম কিছু। আইন নেই? জানেন আইন কখন তৈরি হয়? একটা কোর্টের রায় বেরিয়ে যাওয়ার পর সেটা নিয়ে জনসাধারণ যদি লড়াই দেয়, জনসাধারণ যেখানে থাকে সেখানে রায় উল্টে যায়। আপনি জানেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? জনতা শেষ কথা বলে না, বিচারক শেষ কথা বলে? জনতা শেষ কথা বলে না, বিচারক শেষ কথা বলে? জনতা শেষ কথা বলে। আমি জেল কাটতে চাইছি। আপনাকে বলছি, আপনি সম্মান ফেরানোর কথা বললেন, আপনি সম্মান ফেরানোর কথা বললেন না। আমি আপনাকে সোজা সাপটা একটা প্রশ্ন করেছি, আপনারা এখান থেকে সরে যান না, যে আপনি কি বাচ্চাটা ছেলের সম্মান ফেরাতে পারবেন? আপনি অন্য লাইনে চলে গেলেন। একটা কথা বলছি একরকম বলছেন, একটা কথা বলছি একরকম বলছেন। হ্যাঁ, আপনার ছেলের সম্মান আপনি একটা এই বয়সে, তাই তার অসম্মান কিছু নেই। তাই তার কোনো অসম্মান নেই? তার বন্ধু বান্ধব বলবে না তোর বাবা প্রেম করছে? আমি তার অসম্মান করিনি, তার সম্মানের কি আছে? শোনো, আমি একটা কথা বলি, তোমার দাদা অফার দিল, ও যদি সংসার করার হতো ও রাজি হয়ে যেত, ওর ওটা প্রবলেম নয়। প্রবলেম যেটা আমি বললাম সেটাই। আর যদি তুমি মনে করো এইভাবে ধরে রাখবে, তোমার ব্যাপার, আমি তোমাকে নাও করব না। আর তুমি যদি মনে করো, আমি দুই পক্ষে দুজনেরই ভালো চাইছি, বকবো, শাসন করবো, সবই বলবো, ওরও ভালো হোক তোমারও ভালো হোক। ও তোমাকে সুখে রাখতে পারবে না, তুমিও ওকে নিয়ে মানিয়ে নিতে চলতে পারবে না। মাঝখান থেকে ছেলেটা এমনি চলে গেছে, বাউন্ডারি হয়ে আরো যাবে। অতএব সন্তানকে আঁকড়ে ধরে যেমন করে বেঁচে আছো তেমন করে থাকো, ঠিক আছে? ও বাড়িটা লিখে দেবে বলেছে, আর চাষের জমিতে চাষ করো, করে লিখে দিতে পারে না, কারণ ওর বাবা এখনো সম্পত্তি ছেলেকে ভাগ করে দেয়নি। হ্যাঁ, ভাগ করে দিয়েছে। ওর নামে কি আছে ওখানে? ওর নামে বাড়ি আছে, ও আমার ছোট দাও নিজে। আমি জল খাবো, বাড়ির সব কাজ কটা ইট দিকে, আর ওর হাতে প্রতি মাসে আমি টাকাটা তুলে দিয়েছি। হ্যাঁ, বাড়ি লিখে দিতে চাইছে, দেশের জমি জায়গা মৌখিক বন্টন ভাগ হয়ে গেছে, যেটা দলিলও হয়ে গেছে। মৌখিক বন্টন ভাইদের কেন আনেনি? যদি হয়ে থাকে হয়েছে, কিন্তু এটা আমি জানি মৌখিক বন্টন হয়ে মানে গেছে। তুমি কি বলতে চাইছো তোমার বোনের জন্য? মানে আমি আমার এখানকার ভিটে মাটি, আমার বাড়ির ভিটে মাটি সব ছেড়ে দিই? কতটা বুদ্ধিমান, সব ছেড়ে দিই। পুনরায় ও আমার এতদিন ইউজ করে প্রেম করে বিয়ে করে অন্য মেয়ে নিয়ে সংসার করবে, আমি ছেড়ে দেবো? আমার জীবন নেই, আমার জীবন নেই। আমাকে আমার যে ছেলে দিনের এত পর দিন বছর, ছুঁড়ে ফেলা আমার হয়েছে, ছেলের এত সেটার বড় কিছু বয়স, নয়। আমি অন্য ছেলেকে ধরবো দিদি? সেটার কিছু নয়। তুমি বলো, হ্যাঁ আমি ধরবো? আমার সন্তান নেই, আমার জীবন নেই, তুমি ফুর্তি মেরে মেরে বেড়াবে। আমার ছেলের নামে LIC-টা, ATM কার্ড সব নতুন নতুন করে সব ঘুরিয়ে নিয়ে নিচ্ছে। আমাদের কি আছে? শুধু বাড়ি, আমি খেটে আনলে খাওয়া, আর কিছু নেই। আমি প্রতি মাসে ওকে টাকা, ছেলেকে ফোন করো, ছেলেকে ফোন কর,
ছেলের এলআইসি নিয়ে নিয়েছি, মানে ছেলের এলআইসি কে চালাচ্ছে? ছোটবেলায় তোর স্কুলে ভর্তি করে তার এলআইসি করেছিলাম, সে ভালো জায়গায় পড়াশোনা করবে বলে, আমি দিয়েছি প্রতি সে মাসে ভালো জায়গায় পড়বে income বলে করে করে আমি তার হাতে নামে দিয়েছি। এলআইসিটা চোখ করেছিলাম। অবশ্য হয়ে এক মাস 1 টাকা যায়নি। দিয়েছো, একদিনও তিন দিন 1 বাদে টাকা আমি দিয়েছো, income ছেলের হাতে এলআইসি দিয়েছি। চলছে, আমার জীবনে এখনো পর্যন্ত তোর আমি কি চলছে খেলা? এলআইসি। যে আমাকে ইউজ আমি তো করে ছেলের জন্য কিছু ভাবি। আমি আর বেশিক্ষণ বসবো না, ফালতু কথাতে আমি আর বলবো না। ফাইনাল সিদ্ধান্তটা আনবো। ঠিক আছে, সিদ্ধান্ত তোমার ছেলেকে ফোন করো, ছেলেকে জানাও সিদ্ধান্তে কি এসছে। বাবা ঘর করবে না, বাবা ঘর করবে না, ঠিক আছে? আমি শুধু বাড়ি লিখে আমার ওর বাবার জায়গা দিতে হবে, ছেলের নামে বাড়ি লিখতে হবে। আমার জীবনের জন্য কিছু নেই, আমার ছেলের তো ভবিষ্যৎ আছে। ঠিক আছে, এক কাজ করো, তুমি টাকা দেবো বলছো তো, না টাকা টাকা পরিশোধ করে দাও। যেদিন টাকা পরিশোধ হবে তারপর আমি বাড়ি ঢুকবো, তারপর আমি বাড়ি ঢুকবো। এখানে লিখুন, আমি 7 এর মধ্যে টাকা দেবো। হ্যাঁ, 7 এর মধ্যে টাকা দেবো। লিখিত হবে। তাহলে বাড়িতে ঢুকবে? হ্যাঁ, বাড়ি ঢুকবো। আর আমার কাছে কত যে ওই মেয়েটার কাছে আমরা যাবো, আপনার ক্যামেরা। ওটা যাবো, ওটা পরে, আগেই ঢুকে তাহলে আমরা যাবো কেন? না না, ওটা ক্লিয়ার। না 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 না, ও যদি ঢোকে আমি যাবো কেন? পরেরটা পরে, না যদি না ঢোকে স্টেপ বাই স্টেপ। ঢুকলে যাবে না। যদি ও ঢোকে, ও যদি সংসার করে, ও যদি নিজের সংসার ঠিক রাখে, আমার কোথাও যাওয়ার দরকার নেই, কারো সম্মান নিয়ে টানাটানি করেও দরকার নেই। আর না ঢুকলে যাবে। না ঢুকলে যেতে হতো। তা বন্ধুর বাড়ি মেয়েটার বাড়ি। হ্যাঁ, বাড়িতে আয়। বাড়িতে আয় একটু। হ্যাঁ, আমরা এতক্ষণ আর বসে থাকতে পারবো না। এরা এরা এক একটা জায়গা থেকে এসেছে, ইনারা এক জায়গায়, ইনি এক জায়গায়। হ্যাঁ। ফোনে কথা বলান, ফোনে, এই ফোন। ওকে আর আসতে হবে না। ছেলেটাকে মানুষ করো তোমরা দুজনে, ওটাই ওটাই সম্পদ। আর সময় আছে, ওটাই সম্পদ আগামী দিনে। হতেই পারে ছেলের পদস্খলন, হতেই পারে, ঠিকই পারবে। বাবা মা ঠিক থাকলে ঠিক পারবে, নিজেরা ঠিক থাকো, সব হবে। এই যে না, ও বৌদি একটা ধূপ জ্বেলে দাও না। এটাই নেই 21। তাহলে ওই কথাই থাকলো সংসার। ও তো বললো, এই তুমি লাস্ট বলছো ফিরে আসবে। হ্যাঁ, আমার টাকা পরিশোধ করুক তারপর। অনেক হয়েছে পরিশোধ, হ্যাঁ, অনেক হয়েছে পরিশোধ। মানে তুমিও জানো যে পরিশোধ করতে পারবে না, আর আমিও আর ফিরে আসছি। পারবে না, 100% পারবে। তখনও পারতো, এখনো পারবে। ও টাকাটা পরিশোধ করে কার হাতে দেবে? তোমার স্ত্রীর হাতে দেবে তো? কেন স্ত্রীর হাতে দেবে? আমি দেনা না না, করেছি যারা মানুষের দেনা কাছে। করেছে তাদের থেকে লিখিত নেব, তাদেরকে দেবো। টাকা ওকে দিলে ও তো নিয়ে চলে যাবে। প্রত্যেকে কি কারণে আমি টাকা দেনা দেবে? করেছি। ম্যাডাম, আমি বলছি না না, আমি আমার কাছে টাকা দেবে কেন তোমার কাছে টাকা দিতে যাবে? না 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 না, আমার কি বোন বিষয়ে যেরকম তুমি আছে যে সেরকম টাকাটা টাকা। নিয়ে আমার বোন চলে যেরকম যাবে? আছে সেরকম থাকবে। টাকাটা কি কি দিদি কি বলে? না, তাহলে তোমাদের কি তোমার বিষয়ে বোন- তুমি টাকাটা নিয়ে চলে যাবে না? ও বিশ্বাস। আচ্ছা আপনার কাছে কত আমি টাকা কি পান? বিশ্বাসে? দাঁড়া। আমি কোন বিশ্বাসে টাকা দিয়েছিলাম ওকে? টাকা আমার কাছে পায় না। আজকের আমরা দুজন খেটে টাকা দিয়েছিলাম না? টাকাটা কোন বিশ্বাসে দিয়েছিলাম? কথাটা টাকাটা পাওয়ার কারণে আমার বোনের সংসার এই যে বর্তমান রাখার জন্য আমি এখন বললাম 3,80,000 দেবো। সেম তখনও আমি স্বীকার করেছি, সেই টাকাটা আমি দিয়ে আসছি। ওদের ফ্ল্যাটে টাকা দিয়ে যে চিট করেছে অন্য লোক, তার নামে এগ্রিমেন্ট আছে, সেই টাকাটা বোনের সংসার বর্তমান রাখার জন্য আমি দেবো বলেছি। ওদের টাকা আমি নিইনি। সেটা তুমি যদি ইল্লিগাল ফ্ল্যাট কিনতে যাও, সে তোমায় টাকা দেবে না। আমার তো সময় কথা, তোমার বোনের সময় কথা ওরা হয়েছে। কিনতে গেছে, ওরা সে পছন্দ তোমরা করেছো না। ঠিক আছে, আমাকে কথা ডাকা বলার হয়েছে চেষ্টা করুন, ম্যাডাম। আমাকে ডাকা হয়েছে ফ্ল্যাটটা দেখার জন্য। আচ্ছা আমি অত কিছু জানি না। আমি বলতে চাইছি কত টাকা টাকা আপনি পান? আপনার শালাবাবুর কাছে কত টাকা পান? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা পান? ডাফট রয়েছে ওর কি কাছে। হিসাবে জিজ্ঞেস করুন টাকাটা কি হিসাবে? ডাফট রয়েছে ওর কাছে। ভিডিও করুন না, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, ভিডিও করুন। ডাফট রয়েছে। ডাফট দুটো নিয়ে এসো। আমি তো বললে মিথ্যা কথা বলবো, উনি বলবে 6 লক্ষ আর 6 লক্ষ আর 5 লাখ টাকার ডাফটা নিয়ে এসো, যে ডাফ দুটো দিয়েছিল উনি। না না, 11 লক্ষটা কি কারণে সেটা বলবি তো, কিসের জন্য? অত আমার বলার দরকার নেই। আরে বলতে আমি হবে তো। টাকা পাই, যে টাকাটা দিয়েছি ম্যাডাম, শুনুন, সেই আমি টাকাটা বলতে চাইছি রয়েছে। এটাই কথা, ওরা যে জমির মানে ফ্ল্যাটটা কেনার জন্য টাকাটা দিয়েছে, সেই টাকাটা উইথ 10% ইন্টারেস্ট ধরে আমাকে আমি দেবো যেহেতু বলেছি, সেই জন্য বলছি 11 লক্ষ টাকা। ওটা তুমি মিথ্যে বলছো। তাহলে কিসের জন্য 11 লক্ষ বল, কিভাবে দিয়েছি? আমি টাকা দিয়েছি 11 লক্ষ টাকা। তার ডাফট রয়েছে তোমার বোনের কাছে, যেটা চুরি করে পাচার করে দেওয়া হয়েছে। দুখানা ডাফ। ডাফ দুটো কোথায়?
যেটা হয়েছে আছে কিন্তু ডাব দুটো টাকা নিয়ে দিয়েছিস এসো, টোটাল কত ফ্ল্যাট কেনার জন্য? ডাব দুটো নিয়ে এসো, সুদ দেবে বলে ওইটা আসলে আমাকে 500 টাকা দিয়ে ডাব দুটো নিয়ে এসো না, না আসলে 11 লাখ ওই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ডাব দুটো নিয়ে এসো। নিয়ে আসো। ডাব, ও ডাব ছেড়ে ডাব কোথায় ডাব আছে? নিয়ে আয়। কত দিয়েছিলি সেটা বল। 4,80,000। কুচকুচ করে দেওয়া হয়েছিল, আমি 100 দিইনি, আমি প্রতি মাসে মাইনে তো না নিয়ে এসো ডাব নিয়ে এসো। সেই গড়পা থানায় সে জিডিও আছে, লিখিত আছে যে 3% ইন্টারেস্ট সুদ ও 12 লক্ষ টাকা দাবি করছে। কে ও? হ্যাঁ, ফ্ল্যাটে টাকা চিট করেছে অন্য লোক। না, কোনো ইন্টারেস্টের এখানে জায়গা নেই। আসল কি আসল আসল বাঁচানোর জন্য আমি বলেছি দেবো টাকা, ফ্ল্যাটের টাকাটা। এখানে আমার টাকা দেওয়ার কোনো রাইট নেই। মোট আসল কত টাকা? আসলে আমার কাছে পেলে ওরা পাবে 1,80,000 টাকা, 50 দিয়েছি আর 1,80,000। 1,80,000 আর 3,80,000 দেবেন বলছিলেন কেন? কোনো সংসার বর্তমান টাকার জন্য এখন সামনে বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইল্লিগাল ফ্ল্যাটটা যখন দেখতে গেলে আমি যখন বললাম যে ইল্লিগাল ফ্ল্যাটে আমি নেই, কিন্তু কি আমি তোমরা করছো, তোমরা করো। দেখুন আমি- আমার- এখন দেখুন আমি একটা কথা ম্যাডাম, বলি, ম্যাডাম, দেখুন আমি- একটা কথা বলি, একটা কথা বলি, আমি কথা বাড়াবো না। ফ্ল্যাট থাকবেন আপনারা, উনি দেখাতেই পারেন। দালালরা প্রচুর ফ্ল্যাট দেখায়, ধরে নিন। আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না, কোথায় ইনভেস্ট করবেন কোনটা করবেন আমি না না, বলেছিলাম। সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি যখন টাকা পেমেন্ট করেছেন, না বলার শুনবেন। ও যখন সই করে নিয়েছে এখানে, হ্যাঁ লাইভ ক্যামেরা অনুমতি আছে, আমি এই সইটাকে দেখবো, ও বলতেই পারে আপনি লাইভ ক্যামেরা করলেন কেন, আমি তখন বলবো আপনি অনুমতি দিয়েছেন আমাকে করার জন্য, রাইট? তো আমার কথা হলো কি, এই লেখাটাই হলো সব। তো আপনি যখন একটা টাকা দিয়েছেন, স্বইচ্ছায় দিয়েছেন, সেখানে কেউ জোর করতেই পারে, আমি জোর করতেই পারি, দাদা আমাকে এখন 10 লাখ টাকা দেন, আপনি দেবেন? আমার কোনো ওই ফ্ল্যাটের আমার কোনো অনুমতি ছিল না, ওর বোনের আর ওর ছিল প্ল্যান। তাক দুজনে মিলে দিয়ে টাকাটা কে দিয়েছে? টাকা আমি দিই ব্যাস, তার মানে আপনি দোষী। না, ওই ফ্ল্যাটের জন্য তো টাকা দিইনি, কোন ফ্ল্যাটের জন্য? টাকা তার আগে দিয়েছি একটা জমি নেওয়ার জন্য। ঠিক আছে, ওই টাকাটা তো দেবে বলেছে। অন্য একটা ফ্ল্যাট, আপনার টাকা এই তো ফ্ল্যাটটা নয়, যে ইল্লিগাল ফ্ল্যাটটা ফ্ল্যাটটা তো নেবে না। চিট হয়েছে সেটা ও কথা, কি হলো কি হলো ড্রাফটিংটা? কোথা কিছু আনছি, দেখতে হবে, ছেলের এতে দেরি হবে। একটা কথা আমি বলি, ফাইলে আছে, ডাবটা আবার কোথায় থাকবে? আমার যে ফাইল আছে সেই ফাইলে আছে। আরে তোমরা কি ভেবেছো আমাকে মানুষ ভাবছো না? কটা বাজে? প্যাঁচের ওপর প্যাঁচ খেলে আরে তোমাকে যেটা ম্যাডাম বলছে সেটা শোনো, এ কি কথা? ম্যাডাম এটা জানো না প্যাচ খেলবে? ও ম্যাডাম, এটা আপনি বুঝতে পারছেন, ড্রাফ মানে টাকা। ও ড্রাফ মানে টাকা, তাহলে ওর তাহলে ড্রাফ দিয়েছে মানে টাকা তো পেয়ে গেছে তাহলে। হ্যাঁ, ডাব দুটো তো রয়ে গেছে, কারণ আমার ড্রাফ মানে কি? ড্রাফটিং মানে তো টাকা। আমার ব্যাংকে যদি ম্যাডাম টাকা না থাকে, ভাই এখন ফেলিস না, এখনো হয়নি। টাকা ছাড়া ড্রাফটিং হয়? ড্রাফটিং হয় না, যেটা আছে ওটাই তো দেখাবো ম্যাডামকে, সেটা তো তোমার বোনের কাছে। তুমি আমরা তখন ড্রাফট শোনো আমি একটা কথা বলি, তুমি ফ্ল্যাটের জন্য কত টাকা দিয়েছো? 11 লক্ষ টাকা। ফ্ল্যাটের জন্য 11 লক্ষ টাকা দিয়েছো? হ্যাঁ, আবারও মিথ্যে বলে যাচ্ছ। 11 লক্ষ টাকা দিয়েছি। 11 লক্ষ টাকা আবার মিথ্যে বলে যাচ্ছ। না, মিথ্যে কেন বলবো? আবারও মিথ্যে বলছো। হাতে দিয়েছো না ব্যাংকে দিয়েছো? না, আমরা অল্প করে ক্যাশ দিয়েছি। অল্প অল্প করে ক্যাশ দিয়েছো। জানো ক্যাশ যদি হাতে দেওয়া যায় সে টাকা রিটার্ন যায় না, বা ওটা কেস করলে কোনো ফেরত পাওয়া যায় না। এটা তো আমার নিজে। ফেরত পাওয়া যায় না, চুপ করবে তুমি। কিন্তু ওখানে ফেরত লেখা পাওয়া যায় না, ফেরত এবং ওই লেখার মূল্য নেই। থানায় লেখা আছে, থানায় লিখেছে, থানা তো সুদ, ও যে চেক থানা দিয়েছিল, সুদ দেবে না। ও চেক দিয়ে চেকে যে সাইন করেছে, তাহলে কেস চলছে, তাহলে সেখানে আমি কেন ঢুকবো যেটাই কেস চলছে? যে টাকার, ওটা আমি দেখবো না, ড্রাফট দেখবো ওই না। ড্রাফটের কোনো কেস যেটাই কেস চলছে টাকা সংক্রান্ত বিষয় আমি দেখবো ওই না। ড্রাফটের কোনো কেস ও চলছে বলছে, না। ওর কথা আরেকটা বলি। ও বললো কি, একটা ডায়েরি মেনটেন করে তো ম্যাডাম, ও খরচা করলে 2 টাকা। ও যখন ব্যাংক থেকে আমার টাকাটা দিয়েছে, মানে ব্যাংকের আপডেট বই তোর অত টাকা ছিল, ওই সময় যদি ওর 11 লক্ষ টাকা ওর ব্যাংকে থেকে থাকে, 11 লক্ষ টাকা 6 লাখ টাকা যদি থেকে থাকে, আমি 12 লক্ষ টাকা দেব। আমার ব্যাংকে তো টাকা সবসময় রাখতাম না তখন। Cash শোনো ভাই, আমি টাকার মধ্যে ঢুকবো না। তুমি বলেছো 2,80,000, তোমার বড় অনেকক্ষণ ধরে ক্যামেরায় বলেছো 2,80,000, 50,000 টাকা দিয়েছে, 1,20,000 পাবে। এই কত? হ্যাঁ, 1,80,000 পাবে, এটা তুমি প্রথমেই ক্যামেরায় বলেছো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আর কোনো টাকা পাবে না। এবার তুমি বলো। অনিতা আসুক, অনিতা বলুক কত টাকা পাবে। আর অনিতা তো 4 লাখ কত টাকা বললো। তোমার বোনকে দিয়ে দিয়েছো বাকি টাকাগুলো। ওদের ওই টাকাটা অনুযায়ী বলি, সংসার বর্তমান থাকা অনুযায়ী আচ্ছা। আমি বলেছি ঠিক আছে, তোদের এই টাকাটা দিলে হয় আমি দেব। হ্যাঁ, আমি বাড়িতে কি বলে এলাম? এই টাকার বিষয়টা নিয়ে আপনারা প্রসঙ্গ তুলছেন, আমি চাইছি যে ও কি করবে। আপনার এই অফারটা ওকে দেওয়াই উচিত হয়নি।
তাহলে বোনের সংসার বর্তমান টাকা না না, আপনি যেটা করেছেন ভালো, মানে আমাদের ক্ষেত্রে, সমাজের মানুষের ক্ষেত্রে আপনি সত্যি একটা ভালো মহান কাজ করছেন বা করতে চলেছেন, কিন্তু আপনি তো অপাত্রে দান করছেন, পাত্রে দান করুন। না, উনি তো আবার একদিক থেকে খারাপ কথা বলেন যে 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 দেনা পায় আমি তাদের লিখিত নিয়ে তাদের হাতে তুলে দেবো টাকা। উনি তো দেবে না, উনি কি বলছে? উনি তো দেবে না। দিতে হবে। আরে টাকা নিয়ে প্রবলেম না, আপনারা কিছুতেই বুঝছেন না। প্রবলেম টাকা নয়, বুঝতে পারছি। ও ঋণদারটা প্রবলেম নয়। 3,80,000 এমন কোনো ব্যাপার নয় যে 11 লক্ষ টাকা মার্কেটে ফেলে রাখতে পারে। ওর কথা অনুযায়ী সে 3,80,000 টাকার জন্য বিদেশে চলে যাবে না। সব বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি যা বলেছে আমি সব বুঝতে পেরেছি। ওকে উঠতে দিন, ও চাইছে ছাড়, আপনারা আটকাচ্ছেন। ও আটকে রেখে হবে না দাদা। আমি হয়তো ওকে জোর জবরদস্তি করলে আটকে রাখতে পারবো 2 দিন 3 দিন, ওর হয়তো কথাই আমি বলবো যে না ও আসবে, তারপরে আপনারাও আমাকেও ধরে পাবেন না, ওকেও ধরে পাবেন না, লাভটা কিন্তু কিছুই হবে না। অতএব যেটা করবেন নিট অ্যান্ড ক্লিন করুন, কারণ ওকে এইভাবে রাখা যাবে না। তাহলে আপনি এক কাজ করুন, বোন যেটা বললো ওটাই করে দিন, বাকি যে টাকা পয়সা আমার বাংলা বোনের কিভাবে দেবো আমি বুঝে নেবো। হ্যাঁ তাই করে দিন, ওনার হাতে দেওয়া যাবে না, মেয়ের হাতে দেবো টাকা। তাহলে কি করবে, বাড়িটা তুমি ছেলের নামে লিখে দেবে, তাই তো? হ্যাঁ বাড়ি লিখে, তারপরে তুমি এটা, হ্যাঁ বাড়ি লিখে দিতে পারি, তাহলে আমাকে ডিভোর্স দিতে হবে। হ্যাঁ ডিভোর্স দেবে তো। তাহলে বাড়ি লিখে আর ডিভোর্স ধরো, শোনো, বাড়িটা তুমি ছেলের নামে লিখে দেবে, বউকে কি দেবে? দাঁড়াও না, একটুখানি কেউ কথাই বলতে দিচ্ছে না। আর কিছু না। না না, বাড়ি ধুয়ে তো আমি জল খাবো না, আমার তো পেটের জন্য দরকার, একটা টাকা দিতে হবে, যেটাই আমি এমআইএস করে ইন্টারেস্ট আসবে, আমার সংসার চলবে। না, তাহলে বাড়ি ছেড়ে দিক, আমি বাড়ি বিক্রি করে ওর ডিভোর্সের টাকা দেবো। হ্যাঁ, ছেলের ভবিষ্যৎ আমি করে দেবো। কি ভবিষ্যৎ করবেন? বাড়ি করে দেবো, আমার জমি জায়গা আছে সেখানে করে খাবে। তাহলে উকিলের পক্ষে সেই ড্রাফটিংটা করতে হবে তো আমাদের। করুন। আপনি কি বলবেন যে মানে আপনার সম্পত্তি যা পাবেন বাড়িতে, তার অংশীদার আপনার সন্তানও থাকবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, ইন ফিউচারে। মানে সে আমার সন্তান। দেখুন এটা ক্যামেরাই বলছেন কিন্তু দাদা, ক্যামেরাই বলছি, সে আমার সন্তান অবশ্যই। আমার বাবার যে সম্পত্তি আমি পেয়েছি 100% অধিকার আছে। তাহলে একটা কাজ করুন, স্ত্রী যে টাকা দিচ্ছেন না, স্ত্রীকে বাড়িটা লিখে ম্যাডাম, দেবেন, আজকে যদি আমি মারা যাই, স্ত্রীকে বাড়ি লিখে দেবেন, সন্তান আপনার ভবিষ্যতে পাবে। আজকে যদি আমি মারা যাই তো সন্তানটা আমার, সেখানে আমার নাম রয়েছে, তো আমার ছেলে সেখানে গিয়ে যদি দাঁড়ায় আমার সম্পত্তির উপরে, কারোর বাবার ক্ষমতা আছে তার সেখান থেকে সরিয়ে দেওয়া? হ্যাঁ, না, হুম, কারণ সে আমার আছে সন্তান আছে আছে। এবং আপনি কতটুকু জানেন না সমাজে আমার নামে চলেছেন? রয়েছে না। আরে বাবা, এখন এর নামে জিনিস বাবা ওর মা- নামে বাবা চলে মা- যাচ্ছে, সেই বাবা জমি ওটা- দখল ছাড়াতে না, হচ্ছে। সেটার ব্যাপারটা আলাদা। ওটা ছেড়ে দিন। এই হৃদরোগে বাবা মারা গেল, কোনো বাবা মারা গেল, তার সম্পত্তি অন্যজন তার ওই দখল, আপনার তার জুতো ছেলে ক্ষয়ে রয়েছে না। যাবে পেতে পেতে, কেন বাবা থাকতে যদি না পাই তখন আর বাবা না থাকলে আর কি, তখন পেতে গেলে জুতো ক্ষয়ে যাবে। 1 ছটাক সম্পত্তি কেউ দিতে চায় না, আর আপনি চলে গেলে আপনার ছেলে পাবে, থাকতেই ছেলেকে দেখছে না, আপনি বেঁচে থাকতে, হ্যাঁ, বেঁচে থাকতে আর আপনি এইটা চলে দিতে গেলে পারি, দেখবে। তাই বলে এই নয় যে আমার বাবার সম্পত্তি আমি ওকে দেবো। আমি কি বললাম বুঝেছেন? আমি ইল্লিগাল কাজ করি না। আপনারা ইল্লিগাল ফ্ল্যাট দেখতে পারেন, ইচ্ছার বিরুদ্ধে ইনভেস্ট করতে পারেন, আমি ইল্লিগাল কাজ করি না। আপনাকে আমি বলছি না আপনার বাবার সম্পত্তিটা দেন, আমি আপনার সম্পত্তি দিতে বলছি। আমি বলতে চাইছি আপনার স্ত্রী আর ছেলের নামে দুজনাই যাতে বাড়িটা যেন কেউ যেন মাকে না তাড়াতে পারে, মা যেন বিক্রি না করতে পারে। দেখুন আপনাকেও আমি ঠকাবো না, হ্যাঁ দুটো অন্যায় করেছেন কথা তো শুনতে হবে, কিন্তু ঠকাবো আপনাকেও না। আমার কথা হলো কি, আপনি আমার কথাটা শুনুন, আপনি ফিরবেন না, উনার আন্তরিকতা থেকে উনি বলছেন, আমি জানি আপনি ফিরবেন না। আপনি যদি এখান থেকে পা বের করেন আপনি ফিরবেন না, আমরা জানি দাদা। ওনারা ভালোবাসে তাই ওনাদের বিশ্বাস যে ফিরবেন। ফাইলটা নিয়ে আসুক না, ফাইল থেকে আমি বের করে দিচ্ছি সব কিছু। আমার ফাইলটা নিয়ে আসুক না, কালো ফাইলটা নিয়ে আসুক না, আমি বের করে দিচ্ছি কোথায় কি আছে। ঠিক আছে, ওটা বাদ দিন, আমি যেটা বলছি শুনুন, আমি আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী কাজটা করতে দিন। আপনারা অন্যদিকে মাইন্ডটা ঘুরিয়ে দিচ্ছেন আমাকে। আমি বলতে চাইছি, এই যে তোমার যে বাড়িটা আছে, এই বাড়িটা তুমি স্ত্রী নামেও করে দিতে বলছি না, আমি সন্তানের নামেও করে দিতে বলছি না, যাতে তোমার স্ত্রীকে সে যদি ছেলে না ফেলে দিতে পারে, ছেলে এমনি নেশা ভাঙ করে, যাতে বিক্রিপাট না করতে পারে। 18 বছরের ছেলে, অ্যাডাল্ট নয়, হবেও না, ঠিক আছে? স্ত্রীর নামে হবে, ছেলে নমিনি থাকবে, কেউ কাউকে ছাড়া বিক্রি করতে পারবে না। ওকে, তাহলে তোমার সম্পত্তি রয়ে গেল সুন্দরভাবে। এইবার
তুমি ওদের ন্যূনতম তুমি যে কাজটা করছো, যেহেতু তুমি ডিভোর্স চাইছো, তুমি মুক্তি চাইছো, তার জন্য তোমাকে এটা করতে হচ্ছে। না হলে তুমি এখানে আসো, তুমি থাকো, সংসার করো, কেউ কোনো আপত্তি করছে না, করবেও না। যেহেতু তোমার সুযোগগুলোই সবাই দেখছি আমরা, তোমার সুবিধার জন্য, তোমার জীবনটাকে তুমি ভালোভাবে গড়তে পারো, তার জন্য এই জায়গাটা আমরা এলাম। আমরা কিন্তু এই সম্পত্তি লেখাতে বিশ্বাসী নয়। তুমি লিখে দিলেও এটা ওরা থাকবে, তুমি লিখে না দিলেও ওরা থাকবে। তুমি লিখে দিলেও তুমি তাড়াতে পারবে না, তুমি না লিখে দিলেও তোমরা, এখন আমরা যেহেতু পাশে রয়েছি, তুমি তাড়াতে পারবে না। তো এক্ষেত্রটা দেখুন, ও কাগজ লিখে দেবে অবশ্যই, সেটা লকারে থাকবে, কিন্তু অ্যাটলিস্ট তাদের ভবিষ্যৎটা শেষই হয়ে গেল। স্ত্রী স্বামী পাবে না, সন্তান গাঁজা খাক, নেশা করুক, বাবা পাবে না, আরো অধঃপতনের দিকে যাবে, আর বউটা কষ্টই পাবে। লোকের বাড়ি কাজ করবে, লাতিয়াটা খাবে, আর এসে সন্তানকে, এই সন্তান নেশা ভাঙ করে আসবে, তার যে একটা মানে কি বলবো সম্বল, মানে স্বামী, অ্যাসেট, সেই তো নেই। মানে ক্লান্তি শেষে যে কারো বুকে মাথা দিয়ে সে যে শুয়ে তাকে একটু বলবে যে সারাদিন কাজ করেছি, লোকে আজ আমায় অপমান করলো, এই বাড়িতে একটু বেশি কাজ করিয়ে নিল, এই কথাটাও সে বলার জায়গা পাবে না। আমি জানি না দাদা ভাই আপনি ভুল করছেন না ঠিক করছেন, তবে আমার মনে হয় যে দেখুন, একটা মেয়ে তার হাত ধরেছেন, তার একটা সন্তান আছে, তার স্বামী নেই, হ্যাঁ পুণ্যের কাজ করছেন। একটা পুণ্যের কাজ করতে গিয়ে কিন্তু আপনি সব থেকে বড় পাপ কাজটা করে বসছেন। আজকে আপনার স্ত্রীকে তো ভাই আপনি ভালোবেসে বুঝিয়েছিলেন। তোমরা এখানে এত কথা বলছো, নিচে যাও না গো, নিচে গিয়ে আলোচনা করে তারপরে আসো। আমি বলতে চাইছি যে দেখো ভাই, হয়তো যৌবনও সারা জীবন নয়, জীবনও সারা জীবনের জন্য নয়। আজ আছে জীবন, কাল নেই। যৌবনও কিন্তু আজ আছে, কাল নাই থাকতে পারে। যতক্ষণ আমরা সুস্থ আছি ততক্ষণ জীবন যৌবন দুটোই আছে, যতক্ষণ আমরা অসুস্থ হয়ে পড়বো জীবন যৌবন, যৌবন থাকতেও জীবন থাকবে না, ইচ্ছে থাকলেও উপায় থাকবে না। তুমি একজনকে সাহারা দিচ্ছ, এখন হামেশা হচ্ছে, আমি তোমাকে বললাম হ্যাঁ তুমি করেছো, ধরে নাও এখন তোমার পক্ষে আমি নিরপেক্ষতার সাথে কাজ করি, কিন্তু ধরে নাও আমি তোমার সাপোর্টেই তোমার হয়ে এসেছি, ধরো তুমি ভুল কাজ, তুমি একজনকে সাহারা দিচ্ছ, তুমি এক জায়গায় ভালোবাসা পাচ্ছ যেটা তোমার স্ত্রীর কাছে পাওনি। এক সময় ভালোবেসেছিলে যখন, তুমি ভালোবেসে তার কাছে সব পেয়েছো, এখন তুমি পাচ্ছ না, তুমি চলে যাচ্ছ, তোমার ব্যক্তি স্বাধীনতা। যেখানে আইন স্বীকৃতি দিচ্ছে সেখানে আমি কিছু করতে পারি না, আমি তোমাকে জাস্ট বোঝাতে পারি। তুমি দিদি আর তুমি ভাই, আমি দিদি, আমি তোমাকে বোঝাতে পারি। হ্যাঁ কখনো উচ্চস্বরে বুঝিয়েছি, এখন তোমাকে শান্ত মাথায় বোঝাচ্ছি, কারণ এটা আমার কর্তব্য, কারণ দিদি বলে ডেকেছো আর ম্যাডাম বলে কাজটা নিয়েছি, দুটোই দায়িত্ব আমার, সম্মানটা দুটোই, দিদিও যা ম্যাডামও তাই, সম্মান তো না। তো আমার কথা হলো কি, দেখো ভাই, মানুষ মাত্র ভুল করে, তুমি ভুল করেছো, বা ইন ফিউচারেও যে আর ভুল হবে না আমি তোমাকে শুধরে দিতে পারলাম, আমি এর গ্যারান্টিও নিতে পারবো না। তো যদি সংসারের মুখে, সংসারটার দিকে তাকিয়ে সংসারটাকে বাঁচানো যায়, যদি এই সন্তানটাকে একটু মেরে শাসন করে ভালোবেসে কাছে টেনে নিয়ে যদি গ্যাজার থেকে ও যদি ভালো হয়ে যায়, তোমার স্ত্রী আজ লোকের বাড়ি কাজ করছে, দুজন মিলে ইনকাম করে যদি টাকাগুলো শোধ করে দেওয়া যায়, এর থেকে কিন্তু মহান কাজ, এবং মানুষ হয়ে জন্মেছো, এই মনুষ্যত্বের যে পরিচয়টা দেবে, এর থেকে মহান কাজ হয় না ভাই। তবে হ্যাঁ তুমি এখন হয়তো এমন একটা জায়গায়, আমি তোমার, দেখো ভাই আমি সবই কিন্তু ভেবে ভেবে বলছি, ভুল হলে ক্ষমা করবে, আমি যে সব ঠিক বলবো এর কোনো মানে নেই। হয়তো তুমি একজনকে মন দিয়ে ফেলেছো, সেও হয়তো তোমাকে ছাড়তে পারছে না, বা তুমিও তাকে ছাড়তে পারবে না, বা এই যে মীমাংসায় বসেছো, সে জানে, তার অনুমতি নিয়েই বসেছে, তুমি জানো যে তুমি কি সিদ্ধান্ত নেবে, আর সেও জানে তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছো। কিন্তু অ্যাটলিস্ট একটা মেয়েকে ভালো রাখতে গিয়ে আর একটা মেয়েকে কাঁদিয়ে দেবে, দুটোকেই ভালো রাখো না, পারবে? আমি মাঝখানে একবার বাড়ি এসেছিলাম, ঘর ভাড়াই ছিলাম, সেদিন বাড়িতে ছিলাম, তো রাত্রির হঠাৎ দেখছি অনিতা আমার মাথার কাছে। আমি বললাম তুমি এখানে কেন? না তুমি কি আমার মেনে নিতে পারবে না? আমি বলছি না, আর সম্ভব না, কারণ তুমি আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছো। দূরে ঠেলে দিয়েছে? অনেক দূরে, যে জায়গা থেকে আমার ফেরা সম্ভব নয়। আমি
সেদিন রাতেও বলেছিল যা টাকা দে না আমি দিয়ে দিচ্ছি। আমি যদি টাকার লোভী হতাম তাহলে হয়তো ওই আজকের কলকাতার বুকে এরকম 5তলা বাড়ি বানাতাম। আমি যেটা চেয়েছিলাম সেটা ভালোবাসা। অনেক জায়গা থেকে অবহেলিত হয়েছি, শ্বশুর বাড়ির দিক থেকে, আমার নিজের কিছু বন্ধু বান্ধব হোক আর নিজের ওয়াইফ থেকে হোক। তারপর থেকে আমি ভেবেই নিয়েছি যে আমার নিজের জীবনটা, আজকের আমি পুনে থেকে চলে এসেছি, নিজের মায়ের কাছে গিয়েও থাকতে ইচ্ছে করছিল, খুব কষ্ট হচ্ছিল, কারণ এই বাড়িটা আমি রক্ত দিয়ে তৈরি করেছি, খুব কষ্ট করে। সকাল 7টায় বেরোতাম, রাত্রির 12টায়, 1টা, 2টো, 2:30, 3টে বাড়ি। আজকে যে আমি যে কষ্ট পেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমি গাছপালাকে খুব ভালোবাসি। সেটা তোমার বাড়ি দিকেই বুঝতে পারছি। আমার এই জায়গাটা আর নেই ম্যাডাম, মন বলে আর কিছু নেই আমার। হয়তো তোমরা অনেক কিছু প্রমাণ পেয়েছো, কিন্তু আমার মনের প্রমাণটা অনেক দূরে। কে কোনটাকে নোংরা ভাবে আর কে কোনটাকে ভালোভাবে সেটা প্রত্যেকের উপর ডিপেন্ড করে। আমি আজকের কোন জায়গায় দাঁড়িয়ে সেটা আমি জানি। টাকার জন্য মানুষের কাছে প্রচুর অপমান সহ্য করেছি। এখানে আজকের মিটিং আছে, আমার বাড়ির লোক সবাই জানে, কেউ আসতে দিতে চাইছিল না, তুই গিয়ে কোথায় থাকবি। আমি তাদেরকে বলে বোঝাতে পারছিলাম না যে আমার এখানে ভালো লাগছে না। একটা বন্ধুর বাড়ি এসে আছি, 2 দিন পরে এখান থেকেই চলে যাব। সে এখানে সংসার করি আর না করি, এখানে থাকার আর ইচ্ছা নেই ম্যাডাম, এটাই বাস্তব। আমি ছেলে বোর নামে যে আপনি লিখতে বলছেন আমি লিখে দিচ্ছি, আপনার কথাতেই লিখে দেব, ডিভোর্সের দায়িত্ব আপনার। আমি লিখে দেবো, এক্ষুনি লিখে দেবো এই বাড়ি। অ্যাকচুয়ালি সম্পত্তি ভাগাভাগি করতে তো আসেনি, চেষ্টা করে পাশে আছি। যদি তোমার কোনো সুবিধা অসুবিধা, আমি দিদি হিসাবে আমি তোমাকে ভাই বকেছি। এই ফটো দেখার পরে আর মনে হয় যে আমার ওয়াইফ আমাকে সেই মেনে নেবে, সেই জিনিসটা হবে ম্যাডাম। হয় প্লিজ ম্যাডাম ভাই, আমি তো প্রচুর কাজ করেছি, প্রচুর। দেখো, নেশা ছাড়ে না মানুষ, নেশার মহিলা, সেই নেশা ছেড়ে সংসার করছে তারা। তুমিও যে কম বেশি দেখোনি তা নয়, তুমিও নিশ্চয়ই ফোন করার আগে তুমিও দেখেছো কিছু কাজ, দেখোনি তা নয়। যথেষ্ট রেসপেক্ট করেছো আমাকে প্রথম থেকে, ফোনে, ওভার ফোনে। এখানে আমি বলছি না যে তুমি অসম্মান করেছো বা তুমি না জেনে বুঝে আমাকে ডেকেছো বা আমার কথায় তুমি আসবেই বা কেন, বা তোমাকে যখন এই ফোন সে আবার নিজে একটা ভালো ছেলে হয়ে যায়, ভালো। তোমার কাছে আমার রিকোয়েস্ট, যদি সংসারটা একটু ধরে রাখতে পারো, আমি তোমার পাশে আছি, থাকবো। আমি এমনই একটা মহিলা, আমি যেটা কথা দেবো আমি কথা রাখবো। সবকিছু চোখে দেখার পরও কিন্তু আমি তোমাকে বলছি, কারণ তোমার স্ত্রীকে মানানোর দায়িত্ব আমার। তুমি আসো, যেমন ডিউটি করছো তেমন করো। অ্যাটলিস্ট তোমরা যে ভালোবেসে বিয়ে করেছো, একসাথে সারা জীবনটা কাটাও, এইটুকুই চাই। তুমি আর একটা সুযোগ দাও, আমাকে দাও তুমি সুযোগটা। যদি তোমায় কোনো অবহেলিত হও, তুমি যদি কোনো সম্পত্তি দরকার ওদের, না সম্পত্তি চাইনি তোমার স্ত্রী, তুমি লাইভ দেখতে পারো। তোমার স্ত্রী কোনোদিনই এই নিয়ে, আমি অনেকবার বুঝিয়েছি, আজকেও বুঝিয়েছি, ও বলেছে সম্পত্তি নিয়ে কি করব। তোমার স্ত্রী বাড়ি 1 সেকেন্ডে তোমাকে দিয়ে চলে যেতে পারে, ও সেই জায়গাতেই আছে। যে মেয়ে লোভী হয় সেই মেয়ের পাশে আমি দাঁড়াই না ভাই, এটুকু মনে রেখো। আর যে ছেলে ধরো ভুল করেছে, তারপরেও যদি তাকে যদি আমার কখনো মনে হয় যে না, তাকে আমি কোনো একটু যদি পাশে থাকি বা একটু সাপোর্ট করি, হয়তো সে শুধরে যেতে পারে। আমি চেষ্টা করব, চেষ্টা করাটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। আমি মালা জপতে পারি না, আমি এটাই করি। আমাকে সুযোগ দাও তুমি একটা। দেখো না, যদি তোমার প্রতি কোনো মেন্টাল টর্চার হয়, তুমি যদি কোনো দিক থেকে কোনো প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে বলো, আমি অ্যাটলিস্ট সেই দিনকে এসে আমি তোমার পাশে দাঁড়িয়ে
এর নিষ্পত্তি ঘটিয়ে যাব। সবার কথা তুমি রাখোনি, ঠিক আছে, এই দিদিটার কথা তুমি রাখো, যে দিদির কথা শুনে তুমি এসেছো। আজ যে সম্মানটা ধরো, আমি বকি, 5টা মানুষ বকুক, বা তুমি ধরো মনে করলে আমার সম্মান ধুয়ে আমি জল খাবো না, আমার পয়সা ইনকাম করলে একটা পুরুষ মানুষের কাছে সব, সত্যি কথা, এটা পুরুষ মানুষের কাছে পয়সাই সব। পয়সা ইনকাম না করলে কোনো স্বামীকে সম্মান করে না। খুব কম স্ত্রীরা আছে যারা স্বামীর পকেটকে ভালোবাসে না। তার জন্য কথাই আছে, যখন প্রেম করে বাচ্চারা তখন কি বলা যায়, যে ভালোবাসা জানলা দিয়ে পালাবে পয়সা না থাকলে, অর্থ না থাকলে। সত্যিই তাই। 2 মাস 3 মাস ঠিক আছে মানিয়ে নেবে, গাছতলায় রাখলে গাছতলাতেই থাকবে, তারপরে এই বলবে তোমার বাড়ি নেই, আমি তোমার কাছে থাকবো কেন? যার পকেট ভারী আছে, যার বাড়ি আছে, তার কাছে চলে যাবো। হচ্ছে বাস্তব, সবার ক্ষেত্রে নয়। আজকে সবাই যদি সমান হতো তাহলে তো আমাদের পৃথিবীতে চন্দ্র সূর্যই উঠতো না, মানুষ তো নিজেকে শুধরানোর জায়গায় পেতো না। আমাকে একটা হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ ম্যাডাম, আমাকে একটা রিকোয়েস্ট করো, প্লিজ হাত জোড়ো করবেন না, প্লিজ শুধু আমি প্লিজ তোমাকে ম্যাডাম, প্লিজ হাত জোড়ো করবেন না, প্লিজ ম্যাডাম হাত জোড়ো একবার করবেন সংসারে না। ফেরো, আমার 2 সপ্তাহ টাইম দিন তাহলে, একবার সংসারে ফেরো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। তুমি যদি মনে করো যে দিদি তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই, আমি আলাদাভাবে তোমায় কথা বলতে দেবো। অ্যাটলিস্ট আমাকে একবার একটা সুযোগ দাও, যদি তোমার স্ত্রী যদি নিজেকে শুধরে নিয়ে, তুমি অবহেলিত হয়েছো আমি ভাবছি, জানছি, আমি অস্বীকার করছি না, আমি তোমার স্ত্রীর হয়ে কোনো কথাও বলতে পারবো না, বলছিও না, বা তোমার হয়েও কিছু বলতে পারবো না তোমার স্ত্রীকে। আমি জাস্ট নিরপেক্ষতার সাথে এতক্ষণ ধরে যে বসে আছি, কেন বসে আছি? তোমাদের মনের কথা জানার জন্য, এলোমেলো মনটাকে ঠিক করার জন্য। সবাই তোমরা বলছো কষ্ট হচ্ছে ঠান্ডায়, আমার কষ্ট হচ্ছে না, আমি কষ্ট তখনই পাবো, তুমি কাঁদছো, তোমার বউ কাঁদছে, আমি কাঁদছি, তোমরা হাসি দেখো, আমি হাসবো। একটু ভাবো, আমি সম্পত্তি লেখার জন্য আসিনি, আমি জানি এই সম্পত্তি ওরা পাবে, তুমি দেবে, তোমারও মানসিকতা আছে। আমি কেন তোমার কাছ থেকে লিখিয়ে নিয়ে আমি এটা লোক দেখাতে যাব, যে আমি আমার মীমাংসা করতে এসে সম্পত্তি লিখিয়ে দিলাম? আমি সম্পত্তি না, আমি মন লিখতে চাই। মন লিখবে? একটু টাইম দাও আমাকে। যদি তুমি এই বাড়ি থেকে যদি কোনো রকম ভাবে তোমার অনাদর হয়, বা তুমি রেসপেক্ট পাচ্ছ না, যে সম্মানটা বাবা এবং বউ, এই ছেলে এবং তোমার স্ত্রী দিচ্ছে না, দেখো না একটুখানি এই মেয়েটাকে, লোকের বাড়ি কাজ করে, করছে তো বলো, সে মেয়েটারই বা কে থাকবে বলো? আগে দাদারাও হেল্প করবে বলছে, বলো তোমার ঋণদারটাও মুক্তি পাও, তুমিও ব্রেন হালকা হয়ে তুমি থাকো। আনন্দ ফুর্তি আছে, সারা জীবনের জন্য আনন্দ ফুর্তি থাকে না। সারা জীবনের জন্য একটা মানুষ চাই, যে মানুষের হাত ধরে তুমি কোনো একটু পথ চলবে। তুমি যতক্ষণ ইনকাম করতে পারবে, সব মেয়েরাও থাকবে, বউ থাকবে। আমি বলছি বউ থাকবে না বলছি না, মেয়েরা থাকবে, বউ থাকবে না। এই বউর টাকা দরকার নেই, বউরও টাকা দরকার আছে। তুমি বাজার না করলেই তোমাকে কথা শোনাবে, ইনকাম না থাকলেই কথা শুনতে হবে, উঠতে বসতে কথা শোনায় পুরুষ মানুষকে। একটু দেখো, যদি মানিয়ে নিয়ে সব ঋণদার থেকে মুক্তি পেয়ে দাদা যখন এই সুযোগটা দিলেন, তোমাকে ভালোবাসে, অ্যাটলিস্ট ফ্যামিলির লোক তোমাকে ভালোবাসে, আমি সুযোগ দিচ্ছিলাম না, তুমি যদি এইটুকু প্রকাশ না করতে, আমি তোমাকে এই জায়গাটাও পেতাম না। তোমার অন্তরের কথাটা প্রকাশ করলে আমার মনে হয়েছে কোনো একটা দিক থেকে অনিতার অনেকটা দোষ আছে, ও অবহেলিত হয়েছে, তাই আগে তুমি ভুল পথে গেছো। মানুষ জেনে বুঝে ভুল পথে যায় না, আর জেনে বুঝে যারা ভুল পথে যায় তাদের ওটা পেশা, পেশা নেশা। আর যারা কিছু না পেয়ে চলে যায় ভুল পথে, সেটা কিন্তু পরিস্থিতির শিকার। তুমি পরিস্থিতির শিকার। ধরলাম ও নিজেকে শুধরা, কেন এই একটা মেয়ে সারাদিন লোকের বাড়ি কাজ করে এসে এই ছেলে নেশা ভাঙ করছে, বলো তো তার কে থাকবে এই ঘরটার মধ্যে? কোথায় থাকবে বলো তো সেই বউটা? অ্যাটলিস্ট ছেলের কথাটাও যে কাউকে বলবে, ওটাও তো বলতে পারবে না গো। স্বামীর কষ্ট, ছেলের কষ্ট, সেটা একটা মেয়ে। একটু বোঝো, একটু থাকো। অন্যের দুঃখ কষ্ট পড়ে তুমি ঝাঁপিয়ে পড়ছো। তুমি তো এই মেয়েটিকে ভালোবেসে বিয়ে করেছো,
কষ্ট তোমারও আছে, তোমাকে কষ্ট দেখে আমারও কষ্ট আছে। আমি যদি প্রফেশনাল হতাম আমি কষ্ট পেতাম না, একটা অজুহাত দেখিয়ে বেরিয়ে চলে যেতাম, কি হতো বলো? কিছু করতে পারতে তোমরা, আমার কিছু করতে পারতে না। কারণ আমি অনেক অজুহাত এখানে পেয়েছি, দেখিয়ে চলে যাব, মানুষ আমাকে কোনো দোষই দেবে না। কিন্তু আমি যাইনি, খালি একটুখানি তোমাদের এলোমেলো মনটাকে ঠিক করার জন্য। আসো না, রেসপেক্টের সাথে তোমার গাছগুলোকে আবার নতুন করে প্রাণ দাও। তারাও তো প্রাণ, মানে তারা শুধু গাছটাই আছে, প্রাণ এখানে নেই। কারণ তাদের পূজারই তো তুমি তাদের পুজো না করলে, জল না দিলে, যত্ন না করলে কি করে বাঁচবে? ছেলে তো এরকম করে বাউন্ড, আসতে বললাম এলো না। ন্যূনতম যদি ওর যদি রেসপেক্ট জিনিসটা থাকতো, তাহলে ও আসতো যে না আমাকে মাসিমণি ডাকছে বা ম্যাডাম ডাকছে, আমি যাই। তোমরা ঠিক হয়ে যাও, ওকে ঠিক করতে পারবো। আমি ওকে বলেছি নেশা করবি না, এই বাড়িতে ঢুকবি না, কোনো রকম ভাবে বন্ধু ঢুকাবি না, পাশের পাড়া থেকে এর কোনো অবজেকশন না, সেই পাড়াতে আমি সবাইকে নাম্বার দিয়ে গেছি, যদি কোনো রকম পাড়ায় যদি উপদ্রব করে আমাকে বলতে। আশা করি তারপর থেকে কোনো কেউ কমপ্লেন করেনি আমাকে। আমি শুধরাবো তোমার ছেলেকে, তোমার ছেলে না আমাদের ছেলে। দেখো না, তুমি যখন একটা অসহায় নারীর পাশে বাইরে দাঁড়াচ্ছ, তো ঘরেও তো একটা অসহায় নারী আছে, তার পাশেও দাঁড়াও। তো তোমার যদি অনেক কিছু থাকতো, পায়ের উপর পা তুলে খেত, ও 10টা প্রেম করতো ঘরে বসে এসি হাওয়ায়, আমি কিছু বলতাম না। তাকে লোকের বাড়ি কাজ করা মানে খুব কষ্টকর। তাকে একটুখানি পান থেকে চুনকুচতে দুটো লোকে চোর বদনাম দিতেও ছাড়বে না, কলঙ্কিত চরিত্র খারাপ দাগে লাগাতেও ছাড়বে না। আবার কাজ যদি একটুখানি বেশি না করে, কি করে কম কাজটাকে বেশি করে নেবে সেটাও করবে। ওই একটা মানুষ এত কিছু স্ট্রাগল করে সে তার ঘরে এসে দেখবে একটা মনের মানুষ নেই। ঝগড়া করারও তো মানুষ দরকার গো। ধরে নাও তুমি ঝগড়া করার মানুষ, কিছুটা দাও, কিছুটা ও দেবে, কেউ বেশি দেবে, কেউ কম দেবে। আমি কেনই বা যাবো আর একটা সে বিধবা হয়েছে বা তার স্বামী সে সিঙ্গেল মাদার, তার কাছে কেনই বা যাবো, তাকেই বা কেন এসব করতে যাবো? এটা লোকে আমাকে বিশ্বাস করবে না বলে ছবিটা দেখালাম, নাহলে আমি ছবি দেখাতাম না। কারণ আমাদেরও কাজ করতে গেলে আমাদেরকেও তো অনেক প্রেশারে থাকতে হয়। আমরা যে থাকি না তা নয়, মানুষ আমাদের অপবাদ দিতে 1 সেকেন্ড লাগাবে না যদি আমাদের ভুল হয়, কারণ আমরা জনসাধারণ নিয়ে কাজ করছি, ক্যামেরার আড়ালে তো কাজ করছি না। তোমাদেরকে যেমন আমরা প্রশ্ন করছি, মানুষ আমাদেরকেও প্রশ্ন করে। তোমাকে যেমন চিৎকার করে বলছি তুমি উত্তর দিতে বাধ্য, তেমন মানুষ আমাদের চিৎকার করে বলে উত্তর দিতে বাধ্য। প্রয়োজনে ওই কি বলতো, ওই নিউজের বুমসটা নিয়ে এসেও বলবে যে আপনি উত্তর দিতে বাধ্য, বলুন, সাংবাদিকরা এসে। এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখন। তো আমি চাইবো যে দিদির কথা শুনে তুমি রিকোয়েস্ট রাখো, নিজের গাছগুলোকে আবার প্রাণ দাও, নিজে প্রাণ ফিরে পাও, আর একজনকে প্রাণ ফেরাও। দেখো যদি তোমার কপালে থাকে হবে ভাই, আমি জোর করতে পারবো না। আমি তোমাকে বোঝাতে পারি, আমি বলতে পারি, সুপথে পেরাতে পারি। এবার কপালটাও আছে, তুমি কিছু আগের জন্মে কিছু কর্ম করেছো, সেই কর্মফলটাও তোমায় ভোগ করতে হবে। তোমার শালাবাবু তোমার পাশে দাঁড়িয়ে গেল, ঋণদার থেকে মুক্তি পাওয়াবে। আমি পাশে দাঁড়ালাম যে ভাই আমি তোমার মেন্টাল সাপোর্ট, তোমার এই একটুদের কোনো প্রবলেম হলে, অসম্মান হলে তুমি আমাকে বলবে, আমি পাশে দাঁড়াবো। প্রতিবাদ তোমার হলে আমি করবো, সেদিন বলবো ভাই তুমি ডিভোর্স দিয়ে চলে যাও। কিন্তু এত সহজে হালটা ছিল না। তুমি না পুরুষ, আগে বকেছি, কথা প্রসঙ্গে বকেছি, এখন বোঝাচ্ছি, তোমার কথা প্রসঙ্গেই বোঝাচ্ছি। তাহলে আমরা তো সবার মন পড়তে পারি না, ভগবান সেই শক্তি সামর্থ্য হয়তো দেননি।
একটু সময় না দেওয়ার অভাবে সম্পর্ক শেষ হয়ে যায়। আর আমরা সময়কে সময়ের পর সময় দিচ্ছি শুধুমাত্র একটা সম্পর্ক জোড়া লাগানোর জন্য। নিজের সংসার জুড়তেও কেউ এরকম এতক্ষণ ধরে টাইম দেয় না। তুমিও ভাইয়ের মতো, ও বোনের মতো, এরাও ফ্যামিলি থেকে তোমাকে যথেষ্ট ভালোবাসে। তুমি ভুল করেছো, তারপরেও বলছে ফিরে আসো, বোনটাকে রাখো। কাঁদছে দাদাটা, এতজন মানুষকে কাঁদিয়ে যাবে। আমার 2 সপ্তাহ টাইম নেই। নাও নাও, যে সিদ্ধান্তটাই নাও না কেন ভাই, সকলকে মিলেমিশে নেবে, নিজের জন্য নেবে না শুধু। নাও, আমার তোমার প্রতি বিশ্বাস আছে। তুমি যখন আসতে পেরেছো, তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে যে না, তুমি 2 সপ্তাহ টাইম নিলে আমাকে ঠিক ফোন তুমিই করবে, আমাকে করতে হবে না, এই বিশ্বাসটা আমার আছে। তোমার কথাতে আমি তোমার স্ত্রীকে বলেছিলাম যবে আসবে তবে, তোমার কথাতে আমি তোমার স্ত্রীকে এত তাড়াতাড়ি বসাতে পেরেছি। তুমি না দিতে আমি তো তোমার স্ত্রীকে আগেই বলে দিয়েছিলাম, আশ্বাস দিয়েছিলাম যে কবে আসবে, যবে আসবে তবে হবে, তার আগে হবে না। আমি তাকে ডেটও জানাইনি, তুমি তো তাও বলেছিলে, আমি তাকে ডেটটাও জানাইনি। কেন আবার তাড়াহুড়ো করবে? তুমি না আসতে পারো, তোমার কাজের জায়গা, আবার অশান্তি হবে। যাতে অশান্তি না হয় তার জন্য বলিও নি। এই দিনকে তুমি ফোন করার পর জানিয়েছি। তুমি তো তার টিকিট করার আগে থেকে আমাকে জানাচ্ছ। তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো তো আমি আগে থেকে কাউকে কিছু জানিয়েছি কিনা। যদি না আসো কিন্তু এখন আমার বিশ্বাস যে তুমি আসবে। তুমি 2 সপ্তাহ টাইম নিচ্ছ, তুমি নিশ্চয়ই একটা গুড ডিসিশনই নেবে। তুমি নিশ্চয়ই তোমার এই প্রাণগুলোকে, এতগুলো গাছকে, প্রাণগুলোকে তুমি ফেরাবে আবার, আমার বিশ্বাস। তুমি একটু রাখো কথা, তুমি রেসপেক্টের সাথেই যেভাবে তুমি ছিলে তার থেকে তুমি বেটার থাকবে, আমি এটুকু কথা দিতে পারি। তারপর যদি অনিতা বা তোমার ছেলের তরফ থেকে কোনো প্রবলেম হয়, কোনো ফল্ট হয়, তুমি ভাই তৎক্ষণাৎ আমাকে ফোন করবে, সত্যটা বলবে, আমি আসবো। হ্যাঁ, সেদিন না আসতে পারলে হয়তো আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমাকে পাওয়া খুব মুশকিল, কন্টিনিউ ফোন করবে, আমি ঠিক চলে আসবো, আমি তোমাকে কথা দিলাম। তাতে বাবা মা গুলোও শেষ বয়সে হাসি খুশিতে থাকবে, তোমার বাবা মা, তার বাবা মা। আর তারা যখন জামাইয়ের সবকিছু দেখার পরও জামাইকে চাইছে, এটা তো আমি বলবো যে ভাই তোমার এই অপশন, মানে এই জায়গাটাকে নেওয়া উচিত। আপনি তো অনেক কথা আমি শুনেছি। হ্যাঁ, আপনি একটা কথা আমাকে বলবেন? হ্যাঁ বলবো। আপনি আমার বলবেন যে তুমি তাহলে না, বলো প্যাচে চলে যাচ্ছ। বলবো। আমাদের কেসগুলো কি হবে? কেস উঠে যাবে, আমি বাড়িতে গেছি, কেস ওঠাবো। আমার বৌদি, দাদা, মা যদিও বয়স হয়ে গেছে, মাও বেশি দিন নেই। আমি এই জন্য আমি বাড়িতে থাকতে পারিনি, যে তোরা সংসার করছিস না করছিস, আমরা তোর কোনো ব্যাপারে থাকি না, তাহলে আমাদের কেন কেস? একদমই তাই। আমরা কেন কাজ নিয়ে থাকবো? তোর জমি জায়গাও দখল করে রাখিনি, তুই যখন বলবি তোর জমি জায়গা করে দেবো। এগুলো কি হবে? আমি দায়িত্ব নিয়ে তুলবো। তুমি তো 2 সপ্তাহ টাইম নিচ্ছ, একটা কেস তুলতে মিনিমাম একটা সংসার 6 মাসে সুখে শান্তিতে করতে হয়। তোমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, ওকে দাঁড় করাবে, ওকে জিজ্ঞাসা করবে স্বামীর সাথে সব ঠিকঠাক আছে কিনা। ও যখন বলবে তখন কেসগুলো সব ওঠানোর দায়িত্ব আমার। আমি তার জন্য যদি আমাকে কোর্টে যেতে হয়, ভাই আমি তোমার জন্য যাব। ঠিক আছে, আপনি বলছেন, আমি 2 সপ্তাহ আমার টাইম দিন, আমি আপনাকে কল করবো। অবশ্যই, দরকার হলে আপনার বাড়ি যেখানে সেখানে যাব। অফিস সবসময় ওয়েলকাম। তুমি যদি আমার অফিসে আসো, সব থেকে সৌভাগ্য আমার। না না, এরকম বলবেন কেন না। বলো? কারণ আমার কাছেই 2টো ভিকটিম তো হয় না। অ্যাকচুয়ালি আমি তোমার পরিবারের মতো, ঠিক আছে? আমি যে কাজগুলোই করি না কেন, আমি ভাবি আমার ফ্যামিলি এটা। আমি কখনোই ভাবি না এই কাগজটা নিয়ে এসেছি বলে এই কাগজটারই মূল্য আছে আমার কাছে। কাগজ পড়ে রয়েছে, আমার মূল্য তুমি, আমার মূল্য সম্পর্ক, মানুষের সাথে মানুষের মূল্য। আমার মূল্য এই পেপারটা নয়, এটা আমার বাঁচার জন্য খালি অস্ত্র ভাই। যদি এইটুকুনি না নিতে হতো আমি এটুকু নিতাম না। আমি খালি বাঁচার জন্য আমি অস্ত্রটাকে নিয়েছি যে আমাকে কিছু প্রমাণ দিন যে আপনি কাজ করাতে চাইছেন বা আপনি থাকবেন বা আমাকে দায়িত্ব দিচ্ছেন বা এই অনুমতি দিচ্ছেন, তাহলে আমি কাজটা করবো। মানে মানুষ তো যখন তখন এরকম স্বামী স্ত্রী চোখ পাল্টি, সন্তান বাবা মাকে সাথে চোখ পাল্টি করে, তো মানুষ ভিকটিমটা কেন আমার সাথে? স্বাভাবিক। আজকে তোমাকে বকেছি, তোমার রাগ হতেই পারে, কিন্তু কেন বকলাম, কি জন্য বকলাম তুমি কিন্তু বুঝবে।
পরে ওকেও বকলাম, ওকে কিন্তু এর আগের দিন যা বকেছি ওর ছেলের সামনে, যখন ও বলেছিল ঠ্যাং ম্যাং ভেঙে দেবো আমার কাছে তুলে দিন, আজকেও ওকে ওই জন্য বলেছিলাম যে তুমি এই কথাটা বললে কি তুমি ঠ্যাং ভাঙো দেখি। মুখে অনেক কিছু বলা যায়, কাজে করা যায় না। কাজ করতে গেলে কাজটা করাটাই কঠিন। আমি তোমার পাশে আছি ভাই, থাকবো, কেস তোলার দায়িত্ব আমার। তোমরা খালি আমাকে একটা সুযোগ দাও, যদি এই 6 মাসে যদি কোনো রকম ভাবে আমি ফেলিওর হই, কেস তো তুলতেই হবে ওকে, তাতেও কেস উঠবে, ঘুরিয়ে রাখবো না তোমাকে, ডিভোর্সের জন্য মুক্তি দেওয়া হবে একদম। তারপর তুমি উড়ন্ত পাখির মতো যেখানে খুশি ডানা মেলে উড়ে যাও। খালি আমাকে একটা সুযোগ দাও, তো তোমার কাছে আমার মানে বাই হার্ট রিকোয়েস্ট। আর আমি জানি একবার যদি আমাকে এই সুযোগটা তুমি দাও, আমি তোমাদের নতুন জীবন গড়বই গড়ব। এটা আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স। আমাকে যে যে সুযোগ দিয়েছে, আমি সুযোগ লুফে নেওয়ার মানুষ, আমি সুযোগকে কখনোই হারাতে দেব না। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে চেষ্টা করব, ব্যর্থ হলে সেটা আমার কপাল। অ্যাটলিস্ট নিজের মনের কাছে পরিষ্কার থাকবো, জনতা কি বললো দেখবো না। অ্যাটলিস্ট আমি মনের কাছে পরিষ্কার থাকবো যে আমি চেষ্টা করেছি, ভাইকে বুঝিয়েছি, ভাই রিকোয়েস্টটা রেখেছে। তারপর না হলে মানুষ দেখবে, তো তখনও দেখবে, তখন তো অনিতার ফল্ট হবে, তখন তোমার ফল্ট হবে না। অনিতাকে দিলাম, ধরে রাখতে পারলো না, তুমি আমাকে খেতে দিলে, আমি খেতে পারলাম না, যেটা আমার ফল্ট। তুমি তো যত্ন করে খেতে দিয়েছো আমাকে, আমিও চাই ও তোমাকে যত্ন করে রাখুক, ভালোবেসে আগলে রাখুক, সন্দেহ বাতিক দূর করুক। কর্ম করছো দুজন মিলে, সংসারের এই ঋণ ধারগুলো দাদা টাইম নিয়েছে, মেটাবে বলছে, তুমিও তাদের পরিস্থিতি জানো। সে আবেগে যদি বলেও বসে, তুমিও দেখবে যে না দাদা আমি এইভাবে আপনি করুন। দুটো ফ্যামিলি ভালো থাকলে তুমিও শান্তিতে থাকবে, তুমি যেটা বলবে সেটাও করবে। যেহেতু উনি কথা দিয়ে ফেলেছেন আমার ক্যামেরায়, আমি তোমাকে এটা করে দিতে পারবো, তোমার ঋণ ধার থেকে মুক্তি দেওয়াতে পারবো। তারপরে তুমি যে টাকাটা পাবে উনি মাইনাস প্লাস করে যেটুকু পাবে, তোমরা দুজন মিলে কাজ করে ঘরের টাকা ঘরে শোধ করবে, ঘরের টাকা মানুষ প্রেশার করবে না। বাইরে থেকে হেডেকটা তো দূরে চলে গেল, এটা বুদ্ধিমানের কাজ, বুঝেছো? 3,80,000 দিক, ঋণ গুলো শোধ করো, যাক না বউ সাথে করে যাক, তোমার যেখানে যেখানে 3,80,000 2 লাখ টাকাও তাকে শোধ করে দাও। আর যদি কিছু ক্যাশ টাকা পকেটে রেখে এখন যদি কোনো কাজ করতে হয় করো, শালাবাবু দিচ্ছে, সহযোগিতা করছে, তুমিও তার কাছে টাকা পাও, মাইনাস প্লাস করে পরে কেটে নেবে, সম্পর্ক নিজেদের মধ্যে ঠিক রাখবে, হয়ে গেল। কেউ কাউকে ঠকাবে না। দেখো মুখে মিথ্যে বলা যায়, বিবেকের কাছে তো আমি না ধরা পড়ে যাই। আয়নার সামনে দাঁড়ালে তো আমরা তো আমাদের বিবেকই কথা বলবো, খুব কথা বলবো। তাহলে কি আমি কি কষ্ট ধরে দেবো? প্লিজ ভাই একটা আশ্বাস দাও, আশ্বাস যে দিদি আপনি যদি পাশে থাকেন, আমাকে একটু ভাবার। আমি তোমাকে ভাবতে 2 দিন না 2 সপ্তাহ দিচ্ছি ভাই। আমি বলছি তুমি যদি আমাকে এই আশ্বাসটুকু দাও যে দিদি আপনি যদি পাশে থাকেন, তাহলে আমি ভাববো, এইটুকু কথা। না আমি ভাবছি, ভাববো নয়, এখন থেকেই ভাবছি, এরকম ভাবো। আমি যে আপনি এইটুকু অন্তত টাইম আমায় দিন। আর আমি তোমাকে বলছি তোমার সুন্দরভাবে একটা যাতে ভালোভাবে তুমি জীবন ফিরে পাও, আমি তার চেষ্টা করবো সব দিক থেকে। ভালোবাসা, রেসপেক্ট, অবহেলার জায়গা থেকে সরে আসা, আমার অনিতাকে বোঝানোর দায়িত্ব আমার। এবার অনিতা মান রাখবে কি রাখবে না সেটা অনিতার উপর ডিপেন্ড করবে। একদমই তাই, অনিতাকেও মানতে হবে, অনিতাকেও মানতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হবে। এবার অনিতাকে দায়িত্ব আমার, তোমার কাছে ডিসিশনটা নিয়ে আমার উপর ছেড়ে দাও। ফেলিওর হলেও আমি হব, ওর এই জিতলে আমরা সবাই বিয়েগুলোকে পজিটিভ আনতে। তবে এতে এইটুখানি আমরা বলতে পারি, গেনার তুমিই হবে। হ্যাঁ আমি ভাই পাশে, দিদি আছে আবার কি, ভাই গেনার হয়ে যাবে ভাই, এটাতে আমি যদি পাশে থাকবো। এই মানুষকে পাশে থাকা মানে, এবার তো অনিতার এইটুখানি পার্সোনালি বলি ভাই, হ্যাঁ বলুন। বলছি আমি সব দিদিকে ভুলে গেছি, আমি দিদিকে জানি পাশে তুমি- পাওয়া মানে একটা জিনিস জানবে, ভোলা মহেশ্বরকে পাশে পেয়ে গেছো। ওরকম কোনো ব্যাপার না না, এটা দেখো ভাই, মানুষ হয়ে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। আমি এটা আমরা দীর্ঘ professional নই, বছর ধরে দেখছি, ঠিক আছে? জানছি, আছি আমি কাছে, একটা আমরা মানুষ তাই হিসেবে একটু বলবো। বাঁচতে চাই, 5টা মানুষ যাতে আমার মতো
পড়ে যাওয়া মানে সংসার তুলে বেঁচে ধরেছে। থাকে, আমি এটা চাই। হবে না, ভালো divorce। নিজে আছি, তোমরাও ভালো হয়ে থাকো। গেছে, সাইন করবে এর বাইরে আর কি বলো? এই মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। না তোমাকে উকিল বাবু এত টাইম দেবে, না তোমাকে কোনো মহিলা সমিতি এত টাইম দেবে, না তোমাকে কোনো বারোয়ারি থেকে মানে ক্লাব তোমাকে এত টাইম দেবে, দ্বিতীয় না part তোমার হবে নিজের ফ্যামিলি টাইম দেবে। সেই জন্য আমরা এসেছি সাথে। তুমি আমার কষ্ট দেখেছো যে ঠান্ডা লাগছে, গাড়িতে চাপার আমি জন্য কিন্তু আসিনি। তোমাদের মনের কষ্ট গাড়ি দেখছি করে যে যাবো এই বলে জায়গাটাই দেখো। Seriously, আমি তোমাকে বলছি, কিন্তু তোমার যে দোষ, ওর যে দোষ নেই তা তো নয়, ওরও দোষ আছে। আমরা ছুটে ছুটে আসি কেন, একবার আওয়াজ পেলেই চলে আসি সবকিছু ফেলে। এখানে বসো, একটা কথা বলবো বলে এবার উঠে পড়ো। দেখো অনিতা, আমি তোমাকে কি বলবো, বিবেক যেমন ওরও আছে তোমারও আছে, বিবেক আমারও আছে। তুমি নিজেকে একটু চেঞ্জ করো, গোমরা মুখো না হয়ে একটা যখন আমি ঢুকবে একটুখানি হেসে খেলে থাকো। ভালোবাসা যেমন জীবনটা কাটিয়েছিলে প্রথম জীবনটা, ওই জীবনে এরকম ফিরে আসো, এটা নতুন করে পাও। একটা ছেলে অবহেলিত হলে কিন্তু বাইরে চলেই যাবে, আমি যতই যাকে দোষ দিই না কেন, আবার প্রথম মানে থেকে মন খুঁজতে চলে যাবে। ওর কিন্তু ওরও অর্থের দরকার নেই, তোমারও অর্থের দরকার নেই। তুমিও বাড়ি ছেড়ে দিতে পারবা, ও বাড়ি লিখে দিতে পারবে, যতটুকু তোমার দুজনকে বুঝেছি। তুমিও কিছু চাওনি, তুমি আমাকে একটা কথাই গিয়ে বলেছো স্বামী চাই আমার, আমি সম্পত্তি নিয়ে কি করবো। আর ও বলেছে আমি বাড়ি লিখে দেব। তোমার স্বামী চাই, স্বামীকে ধরে রাখতে গেলে কি করতে হবে? তোমার যে ভুল ভ্রান্তি গুলো আছে, যেটা তোমার ফ্যামিলির কাছ থেকে যতটুকু বুঝতে পেরেছি, না বলা কথাও বোঝা যায় কিছুটা সময়। কারণ যদি নিজের বোনের যদি 100% দোষ না থাকে, তাহলে কখনোই তাকে বেশি ভালোবাসবে না। নিশ্চয়ই তাকে ভালোবাসার কারণ আছে, ফ্যামিলি থেকে ভালোবাসছে এই কারণেই যে তার মধ্যে কোনো গুণ আছে। আমি আগের কথা চলে গেলাম না, তোমরা বলবে না যে দিদি আপনি আগে একরকম বললেন এখন একরকম বললেন। এবার আমি আমি বাবলিতে ফিরে এসেছি। তখন আমি দর্শক শ্রোতা অনেক কিছু ছিলাম, এখন আমি বাবলিতে আছি। ব্যাপারটা বুঝেছো? আমি আমার এখন কাজের ময়দানে নেমেছি। তো আমার কথা হলো কি, যে ওই মানুষটিকে ভালোবাসার কারণে এতজন মানুষ যে বাঁচছে, তোমার মাও যে বলছে ওকে আমি ভালোবাসি, তারও কারণ আছে। সে যদি খারাপ হবে, তার মেয়েকে যদি টর্চার করবে, তার মেয়েকে যদি কোনো মারধর করবে, তার মেয়েকে যদি গালমন্দ করবে, খেতে না দেবে, কোন রকম তাদের ভূত ভবিষ্যৎ ভাববে না, তাহলে মানে কর্মটা হবে না, তাহলে তোমার মা তাকে ভালোবাসতে পারে না। আজকে এসেও সে বললো এখানে যে আমি কোনো ছেলেরা জানে না আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, তবে তাকে ভালোবাসে ছেলের মতো, নিশ্চয়ই সে আদায় করে নিয়েছে। আমিও তাকে বিশ্বাস করছি, আমি আদায় করিনি বা ও আদায় করেনি। তোমার যে ভুলগুলো আছে শুধরাও। খারাপ ছেলেকে নিয়ে তোমার দাদা কখনো কাঁদতে কাঁদতে বলবে না যে আমি 3 লাখ 80 দিচ্ছি, ঋণটা শোধ কর, ও বোনকে নিয়ে ঘর করো। যদি খারাপ হতো, জানে ও খারাপ হলে ও নেশা ভাঙ করে উড়িয়ে দেবে। তুমি নিজে গিয়ে আমার অফিসে গিয়ে বলেছো কর্মঠ ছেলে, ও তিল তিল করে হাত দিয়ে সব গড়া, বলেছো তো? আমি সেই সূত্রেই বলছি, আমি তো এইবার আসল কথায় আসছি। তুমি বলেছো তিল তিল করে সবকিছু গড়া, ও খুব কর্মঠ, ও 1 সেকেন্ড বসে থাকে না, ও কাজ ছাড়া ও টাকা পয়সা ইনকাম করে, ও সংসারী, বলেছো কথাটা? তার জন্য আমি এতক্ষণ ওর খারাপ গুলো বলেছি, এবার ওর ভালো গুলো বলছি। এই ভালোগুলো তোমার কাছ থেকে না জানলে তো আমি ওকে ভালোবাসতে পারবো না। এই ভালোগুলো বলে রেখেছিলে বলেই ওর প্রতি আমার একটা কোনো জায়গা থেকে একটা ভালোবাসার জায়গা আছে। সব যদি খারাপ শুনতাম, ওর প্রতি আমার কোনো ভালোবাসাই আসতো না। ওর চোখের জলে, তোমার চোখের জলে কিন্তু আমি কাঁদিনি, আমায় কাঁদাতে পারোনি তুমি। ও যখন একটা হাসছিল তখন তো আমরা অনেকে অনেক কথাই বলেছি, কিন্তু ও যখন কাঁদছে তাহলে তো আমরা অনেকে অনেক কথাই বলবো। হাসার সময় বলবো, কাঁদার সময় কেন বলবো? ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। পারবে? ও 2 সপ্তাহ টাইম নিয়েছে, ধরো ও যদি আমাকে একটা কঠিন দায়িত্ব দেয়, সেই কঠিন দায়িত্বটা যদি আমি নিই, তুমি কি পারবে? কেস কামারি করে কি পেয়েছো? কিছু পেয়েছো? বলো, মারবো কিন্তু। মশা মেরেছে, তোমাকে মারিনি। রক্তটা খাচ্ছিল, সহ্য করতে পারলাম না। কি বলছি শোনো, পারবে? ধরো আমাকে কঠিন একটা দায়িত্ব দিল, যদি আপনার এটা হলে এটা অপশন দিল, ভাই সমস্যা মেটাচ্ছি,
সমস্যা মেটাচ্ছি, গাড়িতে উঠে ফোন করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি বলতে চাইছি যে ও তো অবহেলিত হয়েছে তোমার কাছ থেকে। ধরো কাছে গেছে, তুমি সরিয়ে দিয়েছো, বাজার করেছে, রান্নার ভাত পাইনি, রাতে এসেছে, তুমি একটু একটু করে অভিমানগুলো জমে। বা সন্দেহ করেছো, এই জিনিসগুলোকে তোমায় কিন্তু কন্ট্রোল করতে হবে, পারবে? তোমাকে ওকে গুছিয়ে নিতে হবে। অন্য মহিলারা যেমন ওকে গুছিয়ে নাই, বন্ধু বান্ধবী জায়গায় দখল করে নাই, তুমি স্ত্রী, তোমার তো সব থেকে প্রথম অপশন, তোমার প্রায়োরিটি, তোমার প্রথম। তুমি আগে সেই বান্ধবীর জায়গাটা দখল করো, পারবে? একটু সেজে গুজে থাকবে, একটু কথার মধ্যে রসালো বোধ থাকবে, রসালো ভাব থাকবে, যেটা ও বাইরে থেকে পাচ্ছে সেটা তোমায় করতে হবে। আমি একটা পুলিশের বউকে কাছড়া পাড়াতে একদমই তাই। সাজতো না, তোমার সবসময় হরে কৃষ্ণ এসে খুলে খুলে খেতে থাকতো। প্রথম সমস্যা শুনে একটা কথা বলেছিল, আমি দেখিনি তাকে, আল্লাহ আপনি সেজে বুঝে থাকেন? বললো আমি আর কি সাজবো, আমি তো গোবিন্দ নিয়ে আছি। আল্লাহ সুন্দর করে সেজে থাকো, স্বামী ঢোকার সাথে সাথে সংসার করছে, জানো? স্ত্রী স্মার্ট না, তার জন্য সংসার হচ্ছে না। স্ত্রী কালো, তার জন্য সংসার হচ্ছে না। বর মোটা, তার জন্য বউরা ছেড়ে দিচ্ছে। কালো বলে ছেড়ে দিচ্ছে। ওই কেসটাও সেদিন একটা কেস এসেছিল, বিয়ের দুদিনের মাথাতে বলে বড় মোটা। হ্যাঁ, না সেদিন একটা কেস এসছে, কালো ভয় করবে না। তারপর মুর্শিদাবাদে একটা কেসে গেছিলাম, মেয়েটা কি দুটিয়া গিয়েছিল, সেই সন্দেহ গিয়েছিল। মেয়েটা কি কালো, ওটা কেস না, ওটাই কেস, ওটাই কেস, ওটাই কেস। মুখ ফেটে গেলে কেস হয়ে যায়, বেশিরভাগ না ফাটলে কেস হবে না। কেস করে ঠিক আছে, ওটা আমি মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো। বাড়ির লোক কাঠগড়ায় গিয়ে জামিন নিচ্ছে, তার উকিল ধরতে হচ্ছে, তাহলে কেস হয়নি? কোর্টে যেতে হচ্ছে, তাকে কেস হয়নি? ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করবো, তুমি নিয়ে দেখো। ভাইকে বলবো একবার ফিরে আসতে, তুমি যদি সম্মানের সাথে তাকে রাখতে পারো, যত্ন করো, তোমার লাস্ট চান্স। ধরে রাখতে পারলেও তোমার থাকবে, না ধরে রাখতে পারলেও তোমার যাবে। কষ্ট করো, দুজনেই কাজ করো, মনটাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখো, ইগোটাকে সরিয়ে দিতে হবে সর্বপ্রথম। আর তোমাকেও কিছু ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে ভাই, বুঝেছো? ম্যাডাম কাজের সূত্রে, হ্যাঁ, কাজের না সূত্রে কর্মের সূত্রে আমি ডিসিপ্লিন বলছি। ডক্টর ডিউটিটা এমন একটা, না আছে আমি শনিবার, জানি সেটা। না আছে মা বাবা, জানি, ছুটির বালাই নেই, দরকার নেই। আমি কর্মসূত্রটা আমি জানি। আমার যদি এখন কখন বাড়ি যাবো, কখন কি করবো, আমার বর যদি এখন বলে তুমি কেন 10টার সময় ঢুকলে না, তাহলে তো আমি কাজই করতে পারবো না, তাই না? ওটা নিয়ে আমি তোমার পাশে রয়েছি। কারণ কর্মের জায়গাটা আমি জানি, আর ডাক্তারের জায়গাটা খুবই থাকা, বা তার সাথে থাকা মানে কঠিন। ডাক্তার যেখানে বলবে, যখন বলবে রাতে বাড়ি এলে এখনই ছুটতে হবে, তো এখনই ছুটতে হবে। তাহলে ও এখানে ফালতু আর ভেবে কি পারবে এগুলো? যা করবো তোমার ও কি করছে আমি দেখবো না, আমি কি দেখবো তোমাদেরকেও ভালো লাগছে। কোন বন্ধুর সাথে মিশবে আমার দেখার দরকার নেই, আমি দেখবো তোমরা ভালো আছো, আর আমি দেখবো ওকে তোমরা ভালো রেখেছো কিনা, যেহেতু দায়িত্বটা আমার উপর নির্ভর করছে। এটা তোমার লাস্ট চান্স, আর ফাইনাল তো সিদ্ধান্ত হয়েই গেছে, কেস তুলবে, ডিভোর্স দেবে, আর বাড়ি লিখবে। এই দুটো অপশনই আছে। আমি ভাইকে রিকোয়েস্ট করছি বাড়িঘর বিক্রি যেন না হয়, এ বাড়ি নিয়ে কিছু হবে না, ছেলেটা আর কদিন পর একদম আরো যাচ্ছে তাই হয়ে যাবে। ঠিক আছে, কোনো জায়গায় যে কেউ মার্ডার করে দেবে না এর কোনো মানে নেই, যার সঙ্গ পড়ে গেছে ও নেশা ভাঙ করে, ছেলের আর নামে কদিন না পর দেওয়াই বাবা না থাকলে ওই যে বাড়ির জিনিস বিক্রি করবে না এর কোনো মানে নেই, যার সিচুয়েশনটা এসে গেছে ওর।
যতটুকু আজকে পর্যন্ত বুঝলাম। মা কিচ্ছু করতে পারবে না। বুঝেছো? তো বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে শান্তি দেওয়ার চেষ্টা করবে। ব্যাস। দাদা কোথায়? কি বললাম তাহলে? ঠিকঠাক আছে? হ্যাঁ, আমরা চাই তো সেটা। 2 সপ্তাহের মধ্যে আমি চাইবো, ভাইকে রিকোয়েস্ট করেছি। আমি মনে হচ্ছে দেখুন, হ্যাঁ আপনার কথাগুলো শুনে আমি খুব আনন্দিত, মানে বোঝাতে পারবো না। আর আমি এইটুকু চাই যে আমার জামাই মেয়ে থাক। আপনার জামাই যদি খারাপ হতো, আমি একটা জিনিস লাস্ট পর্যন্ত ওয়াচ করেছি, আপনার জামাই যদি খুব খারাপ হতো আপনারা জামাইকে চাইতেন না, জামাইয়ের সম্পত্তি চাইতেন। আপনাদের জামাইয়ের প্রতি সবার ভালোবাসা আছে এবং জামাইয়েরও আপনাদের প্রতি সেই রেসপেক্টটা আছে, ঠিক আছে? আমার কথা হলো কি, কারণেই হচ্ছে অশান্তিটা, কারণটা অবহেলা। অবহেলাটাকে তুমি ঠিক করো। একটা কথা বলি, আমার স্বামী তো চলে গেছে, আমার এই একটা সন্তান, আমি কত ঠাকুরের কাছে কেঁদে আমি আজকে এসেছি যে ঠাকুর তুমি কি করো, আমার বাচ্চাটা যেন স্বামী নিয়ে সংসার করতে পারে, যে বিচারটা হবে যেন আমি ন্যায্য পাই তোমার কাছে। শুনেছি দিদি তোমার কথা। আমি এসেছি মা, আমি ঠাকুরের কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়ে এসেছি আজকের। আমি আমার ছেলে মাঝে মাঝে বলে মা বোনটা কি হবে, চিন্তা করি বাবা নেই। আমি সবার কথা চিন্তা করে আমি আঁচল পেতে মার কাছে ভিক্ষা চেয়ে এসেছি আজকে, যে মা যেন আমি ভিক্ষাটা তোমার কাছে চেয়েছি আমি যেন আঁচলে পাই। তা সেইটা আমার মনে জেগেছে, আমি পেয়ে গেছি। সত্যি কথা, সব ভগবান, আমি তো কিছু নই, আমি আমি গিয়ে ছেলের কাছে বলছি সত্যি বাবা, সত্যি বিচার করলো, একটা বিচার হলো সত্যি। আমি মা আমার ছেলে তাকিয়েছে। কেঁদো না, সব ঠিক হবে। মানুষ তো ভুল করে, আমার ওই মেয়ে জোজোর মতন স্বাস্থ্য ছিল, ওই জামাই করে ওই অবস্থা, সবাই জানে, ছবি দেখলে সব ঠিক হয়ে যাবে। ভাই আবার হবে, আবার সব মানুষের মুখে তুমি থাকতে পারো, আমি তোমার জন্য আমি আছি। আমি এই নয় যে আমি মহিলাদের হয়ে কাজ করি, তুমি জানো আমি নারী পুরুষ উভয়ের হয়ে কাজ করি। যে একটু আগে একটা ছেলে ফোন করলো, সবার জন্য আমি আছি এবং নিরপেক্ষতার সাথে থাকবো। একটুখানি আমাকে একটা সুযোগ দাও, এই সুযোগটা যদি তুমি আমাকে দাও, তোমার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে? বিশ্বাস করো, 2 সপ্তাহ টাইম দিন, আমি টাইম দিচ্ছি আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমার সাথে কথা বলো, তোমার সুবিধা অসুবিধাগুলো আমাকে জানিও। যদি আমি সেগুলো যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমি তোমাকে দায়িত্ব নিয়ে আমি বলবো হ্যাঁ। যদি আমি না পারি, আমি তোমাকে বলবো যে ভাই আমি পারবো, ঠিক আছে? যেটা করবো নিট অ্যান্ড ক্লিন। এবং তোমার ফ্যামিলির সাথেও যদি তোমার মনে হয় যে আমাকে একটু কথা বলাবে, আমাকে তুমি কথা বলাতে পারো, যার তার সাথে। বলছি বাবা, দাঁড়াও, এরকম ক্যামেরা এরকম করো না, দাঁড়াও। বাচ্চারা তো আচ্ছা বলতে দাও না, বলতে দাও না, চলে গেছে বাবা, ভালো বেঁচে আছি। আর বলতে দাও। ভাইটোকা আছে, ওদের মুখের দিকে চাই দিবে, সংসার করতে গেলে অনেক কিছু হয়, ওগুলো বাদ দাও বাবা। ম্যাডাম যাবো না। তাহলে তুমি 2 সপ্তাহ টাইম নিচ্ছ? লাস্ট কবে ফোন করবে? কালকে না করে পরশু। 2 সপ্তাহ তো বলবো না, 2 দিন। কালকে না করে পরশু দিনই, এত তাড়াতাড়ি করবে? 2 সপ্তাহ টাইম নিয়ে দাও ডলি দিয়ে আমার কাছে দাও একটা। ঠিক আছে, তুমি করো। তোমারও সুবিধা অসুবিধা অনেক কিছু আছে যেটা তুমি সকলের সামনে প্রকাশ করতে পারবে না। তুমি আমাকে আলাদাভাবে প্রকাশ করো, আমি যদি সব কথা রাখতে পারি আমি সুন্দরভাবে আরেকবার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, ওকে, চলো, থ্যাংক ইউ। আসি। দিদি সম্মান রেখো, দিদির সম্মানটা রেখো ভাই, এটা আমাদের রিকোয়েস্ট। সবাই আছি পাশে, আমরা সবাই আছি, সবাই খুশি হব, সবাই দুটো বকবে, দুটো মানুষ ইয়ে করবে, সবাই দেখো। এখানে আসবো, আনন্দ করব, খাবো দাবো, তাই না? অবশ্যই আসবেন, ভালো। কেন আসবেন না? আর তোমাদের এই পাড়া থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। পাড়া খারাপ না, সংসার ওইভাবে নষ্ট হতে দিও না, তুমি সংসারী লোক, কেন? আমাদের একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং এ অনেক কিছু নষ্ট হয়ে গেছে পাড়ার থেকে। আজকে যে পাড়ার মানুষগুলো আসেনি, সেটা কারণটা আমি ভালো করে জানি, তারা কেন আসে। ছেড়ে দাও ওইসব, আর নেগেটিভ আর কথা বলো না। আগেও বলেছি, এখনো সেই একই কথা বলছি। আজকে যে বাইরে গেছি আমি, সেটা আমিই জানি, আমার মনের কথাটা আমি কাউকে বলতে পারবো না।
যে আমি কেন আজকের বাইরে। না, ওর জেদের কারণেই আজকে ও এটা করেছে। যদি সে সবকিছু দিয়ে দিত বা কমিটিতে যখন মিটিং হচ্ছিল অনেক কিছু হতো, কিছু দোষ তো আমি আছে। একদিনের জন্য আমি বাড়িতে থেকে একদিনের জন্য কাজ কামাই করতাম না। ও যখন বলছিল যে আমি আমাকে বাড়িতে- তুমি যেতে দিও না বা এটা তুমি করো না, তখনই ওর উচিত ছিল আটকে নেওয়া, একদমই তাই। আমি কাজে গিয়ে ওই বকা হাত শুনতাম। ইগো 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 ওইটাই আমি বললাম যে ইগোটা ছাড়তে হবে ওকে। না না সেদিনই দিয়ে দিতে হতো, দোষ আছে। কমিটিতে দিয়ে দিতে হতো। ঠিক আছে, যেটা হ্যাঁ, যেটা গেছে গেছে, আগামী দিন নিজেকে শুধরে নাও আর ইগোটা মেরে দাও, ইগোটাকে পুরো মেরে দাও। বারবার ওইটা নিয়ে ঘেটে না আবার দেখবে তিক্ততার সৃষ্টি হবে। আর একটা কথা আমি বলছি, তোমাদের বয়সে অনেক বড় আমি সবার, তা তোমার মধ্যে যত গুণ আছে অগুণগুলোকে শেষ করে দাও, দেখবে জীবনে শান্তি পাবে। সুখী হবে কিনা জানি না। আর এইসব মোহটাও ছেড়ে দাও, ওগুলো কিচ্ছু না। একটা সময় ওই যে মহিলা, আমি একটু বলছি, ওই যে মহিলার সাথে তুমি, ও কিন্তু একদিন তোমাকে একদম সরিয়ে দেবে। ও কিন্তু খেলছে, তুমি খেলছো না, তুমি বোকা। এটা একটা পুরুষ মানুষের ক্ষেত্রেও হয়, একটা মহিলার ক্ষেত্রেও হয়। এটা মাথায় রাখবে। তোমার স্ত্রী আর তোমার ছেলেই আপন থাকবে, বুঝেছো? একদমই তাই। এটা লাস্ট কথা বলে গেলাম, মাথায় রেখো। আমি একজন গুরুজন হয়ে বলে গেলাম, আমাদের অনেক অভিজ্ঞতা, কথা রাখলে আমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে কথা। এলাম, ভালো থেকো, ভালো চিন্তা ভাবনা রেখো। ঠিক আছে। বলে যাও, সবাইকে বলে যাও। আমি মানিয়ে নিতে বলে যাও। না, বাড়ির সবাইকে বলে যাও। আপনারা কতজন আছেন গাড়িতে? আমরা আছি 1 2 4 জন। যাবে কি তুমি? আমি তাহলে রুবিতে ড্রপ করে দিলে খুব ভালো হয়। চলো, থাকবি না এরা? করে দেবো, করে দেবো। তুমি বাড়িতে বলে যাও সবাইকে। হ্যাঁ, আমরা চলে যাবো রে, মা আসছি। আমরা চলে যাবো রে দাদা। এত রাতে কোথায় যাবেন? বাবা, আমি এই যেখান থেকে তেল পাবো সেখানে কাছে কাছে থাকবো। সবনার বাড়ি যাবো, বড়দির বাড়ি না তোর আসো। গায়ে হাতটা ধর, আলোটা ধর না, আপনারা যান। আলো ধর। আমি যাচ্ছি আগে। টর্চ নিয়েছো? সবকিছু নিয়েছো তো এখান থেকে? তুমি আমি ঠিক যাই, পরে গুড়া এসছি যখন যাবো। এই আমার ব্যাগ কার কাছে? এই যে আমার কাছে আছে, তুমি চলো। সব আমরা ব্যবস্থা করে নিয়েছি। কে আজ সাদে নেবে আসতে মাথায়। তোমার ফোন টোন নিচে পড়েছিল না তো দিদি? আমার কাছে যে কভার আছে, আচ্ছা ঠিক আছে, একটা আমার কাছে। আমার কাছে কিছু নেই, আর কভার আছে। দেখো এখানে কোদাল আছে। হ্যাঁ, আস্তে আস্তে চলো। চলো। আসো দিদি, হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তুমি আস্তে আস্তে যাবো, টাইম নিয়ে নেবো। তুমি যাও, এবারে যাও, আমার ক্যামেরা আছে তোমার কাছে। কই না, সবাই আছে, এবার টেনশন। আমাকে চটিটা খুলতে হবে, নাহলে ভুলে পড়ে চলে যাবো। যাক, বাঁচা গেছে। না, আমারটা পড়ে থাকবে তো, বাইরে আছে। দেখি ছেলেটা এলো না, দেখলি? ছেলেটা এলো। লাইভ। না 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 বাবা, ঠিক আছে। না না, এরা কথা বলছি তো, না এখানে। হ্যাঁ, এটা ধরো না। প্লেন নিয়ে এসছো, আগে যাবে একা একা, সবাই একসাথে যাবো। দাঁড়াও।
চা খাবে কি আর দাদা চা করবো কি আর চা করবো কি এখন আর চা কর না চাইবো না মহ খান আমাদের দেশের মহ কোনটা এটা দেশের মহ হ্যাঁ জয়নগরের মহ বলে কি এটা ও আপনার বাড়ি জয়নগর হ্যাঁ আমরা জয়নগর থেকে এসেছি কি বাবা এখান থেকে কত দূর জয়নগর হ্যাঁ অনেকটা দূর অনিতা দিদি ভাই মহ খান অনিতা কই ওই দোকান আছে কোথায় জয়নগরের মহ বলে বাড়ি ওখানে আছে ওই গোপালের জায়গা দিচ্ছে দাদা হ্যাঁ নিচ্ছি আমি রিঙ্কি রে এই কিচ্ছু খাবো না জয়নগরের মহটা খান দিদি ভাই বাবা, আমি এত মিষ্টি খাই না। একদিন খেলে কিছু হবে না আজকে খাবো না শোনো হ্যাঁ, আজকে খান সেই দিনে মিষ্টি এটা মিষ্টি না আমি খেয়ে নাও, জয়, জয়নগরের মহ। সেদিন মিষ্টি খাওয়াবে গোপাল থাকবো না সেদিন তো আমরা আনন্দ করে সবাই একসঙ্গে গোপাল খাওয়াবে দিদি ভাই সেটা কি হবে না থাকবো সেদিন আমরা ওই থাকবো না একটু করে খান কিছু হবে এই চামচ দাও হ্যাঁ হ্যাঁ এই রাতে খাওয়া যাবে এমনটি হোক না যে ওরা সব জায়গায় থাক আমরা না থাকি ওরাই থাক আমরা না থাকি এই যে চারিদিকে আমাদের অনেকটা লেটে গেছে আমার কাছে আরো আগে যেতে হতো অনেক চেষ্টা করেছি নিজেদের বাধ্য হয়ে আপনাদের কাছে গিয়ে লেটে গেছে অনেক চেষ্টা করেছি নিজে চামচ দিয়েছে হ্যাঁ হ্যাঁ এই তলে দিই আচ্ছা সবার আগে আমি খেলাম চেয়ার পেরে আনলে ভালো হতো না খেলেই শান্তি গোপাল দাদা মাখা যাই খাও এবার কিন্তু ঘুরি মারবো এই তুই থাকবি বাড়িতে চা হবে কি না কি কাজ আছে তোর ছেলেটা আরো বেশি কাজের লোক দেখলাম দিয়েছি কাটটা নেবে ওর ভাই বুঝবে আরে না প্রথমে কাটটা নেবে ওয়েলকাম চলে যাচ্ছি এতটাই ছোট লোক তুই তুমি বাজার করো আমরা রান্না করি তুমি যা খাও এই ম্যাডাম থ্যাংক ইউ নাও বউকে দিতে নাও নাও তোমাকে দিতে গেল খাও এবার বউকে দাও শালিকে তো চা মাখিয়ে দিয়েছি শালিকে দিয়েছে যাক সবাই সবাই দিচ্ছে আমি ক্যামেরাম্যানকে দেবো যে আমাদের সব আমি তো দাঁড়িয়ে আছি দেওয়ার জন্য না, আমি দিচ্ছি না আমি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি বাবা ও বাচ্চাটা দেবো তুমি একটু নাও সবার উদ্যে মানুষ মানুষ সবকিছু পায় দিদি ভাই চা হচ্ছে চা দিয়ে দাও। সবার উদ্যে মানুষ মানুষ সবকিছু পায় চা বসিয়েছে তো দাদাই মাথা ঠান্ডা রাখবে তোমার নাক দিয়ে কথা বলবে না একদম সহ্য করার ওরা এমন একটা চমক লাগাবো দেখি আমরা দেখি ফোন করে বলবি যে আমরা ঠিক হয়ে গেছি দিদি ভাই একদিন এসে মিষ্টি খেয়ে যাও হ্যালো গল্লা হ্যাঁ হ্যাঁ আমি আসছি একটু বল বেরিয়ে যাচ্ছি দিদিকে সঙ্গে নিয়ে যাবে একা যাবে না আমাদের সাথে যাবে সঙ্গে যাবে আমি খাবার নিয়ে যেতাম একেবারে কি রুবি রুবি রবি যাবে তারপর বন্ধুর বাড়ি দেখো কি করেছে ও আচ্ছা ঠিক আছে না ফোনটা কি ফোন আসছে ভালো লাগবে না এই দেখো এটা কভার শুধু ফোন কই হ্যাঁ ফোন আচ্ছা মানে ওখানে তোমার দুটো ফোন রয়েছে এই একটা তিনটে ফোন তাই তো শোনো দাও তুমি খেয়ে নাও খেয়েছি আমি খাও খেয়েছি খেয়ে নাও এর মধ্যে। খেয়েছি খাও এটা তোমার নাও তোমারই খাও 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 দাও আমাকে দাও তাহলে খেয়ে নাও মোটা মিষ্টি খেতে পারি না আমরা সব রুবি হে মোয়া খেয়ে নিলাম গোপাল আমাকে মোয়া খাইয়েছে জয়নগরের দিদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে দিদিকে আমিও মোয়া খেয়ে নিলাম ভাইকেও খাইয়ে দিলাম অনিতাকেও খাইয়েছি এই নয় যে অনিতাকে খাওয়াইনি মেজদি এনেছে জয়নগরের মেয়ে যাক মেজদির বাড়ি জয়নগর কি সুন্দর পরিবেশ না একদমই তাই সবই তোমাদের এটা তো তেমন একটা মন ভালোবাসা আশীর্বাদ আমার মেয়ে কই যাবে না আবার কবে দেখা হয় হ্যাঁ ও তো দুদিন পরেই ফোন করবে ও তো নিল 2 সপ্তাহ বললো দুদিনের মধ্যেই করবে
আর এখন গাড়িতে যাবো, যেতে যেতে কথা বলবো। ফোনে দেখলাম, সামনাসামনিও দেখলাম। ও থ্যাংক ইউ। একই রকম ফোনে ফোনে যেটা দেখা যায় সেটা কি আমি সামনে ওরকম? হ্যাঁ দেখি সবাই কি বলছে, ফোনে যেরকম সেরকমই কি সামনে, ফোনে যেরকম সামনে সেরকম? ও ফোনের থেকে সামনে সুন্দর। যাক, ফোনের থেকে সামনে সুন্দর কেন বলেছে জানেন তো? মনটা পড়তে পেরেছে। যতক্ষণ মন না পড়তে পারবে ততক্ষণ সুন্দরটা বুঝতে পারবে না। খারাপ লাগছিল, এখানেই যাই, ভালো খবর, ভালো ভালো লাগে। মা চুমু দিয়ে দিল, এটাই অনেক পাওয়া। খুব ভালো হয়েছে বুনু, থ্যাংক ইউ। তোমরা সকলের সঙ্গে থেকো, সবাই হাসি খুশি থাকে, ঠিক আছে? কমেন্টে গোপালকে একটু বোঝাও। আগে তো তোমাদের কমেন্ট দেখেছি, আমি যতক্ষণ ঠিক নেই তোমরাও বিগড়ে যাবে, আমি ঠিক আছি তো তোমরাও ঠিক আছো। আমি হলো কি বলতো, সবাই আগে করে নেবে তারপরে আমি সবকিছু করি, ওটাই হলো বিষয়। এটা আমার দোষ, হয়তো আগে থেকে হলে আগে থেকে সব হয়ে যেত, কিন্তু এতটা তো তোমরা জানতে পারতে না। গ্রুপ ছবি সবাই এক পাশে দাঁড়ালে গ্রুপ ছবি হবে। এই চায়ের প্লেটটা নিয়ে চলে এসো। সেই তাকে দেখো, কৃষ্ণকে। কৃষ্ণ না দেখলে হবে কি করে? না না, আমাদের সঙ্গে যাবে। আকাশ বলছি কৃষ্ণকে না দেখলে আমার থাকবে না, ও থাকবে না, আমার বৌমা আসবে, আসবে। এই তো অনিতা, অনিতাকে তো গোপাল গোপাল তুমি সবার হয়ে যাবে তো। গোপাল পাশে থাকবে কিন্তু। এই রিঙ্কি সরো, একটু যদি এদিক ওদিক করে দিও, লাঠি নিয়ে যাবো কিন্তু। ভালো হতো আমার। অনিতাকে লাঠিটা দিয়ে মেরো। না, গোপালকে তোমার গোপালের উপরে এত রাগ কেন বলো তো? আমার তো অনিতার উপর রাগ বেশি। না, ও যদি মানে দুই দিদি बिगाड़ने वाला इंसान হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, छोड़ेंगे नहीं, छोड़ेंगे नहीं। বাচ্চা ছেলে এত বড় আসপর্দা আমাদের মুখের উপর চলো বলবে। এই চলো, ও শঙ্কর চা খাও। এই তুমি চা খাও, আগে চা খাও। আপনাদের আগেরটা আগে হোক, তারপর আমি নিচ্ছি। তো তুমি আগে নাও, খাও। আমি নিচ্ছি দিদি। তুমি আমার ওখানে কবে যাবে, কবে চা খাবো? আমি এখান থেকে চা খাইয়ে দিলাম তোমায়। কৃষ্ণনগরে যাবো এমনিতেই, কারণ মায়াপুর ঘুরতে যাওয়ার আছে। ও তাই? তাহলে ঠিক আছে, গেলে মঙ্গলবার দিকে যেও। চাপ দিতে বলো, আমরা হাফ হাফ করে দেব। গেলে মঙ্গলবার দিকে, আমাকে মঙ্গলবারে পাবে। ফোন করে আসবো না? ঠিক কর, আমার নিয়ে না, অনিতার নিয়ে না, তোমাকে নিয়ে না রূপার নিয়ে না, আলোর নিয়ে না, ধান্যা আছে তার নিয়ে। সঙ্গে নারী বিপজ্জনক। ঠিক কর। সঙ্গে নারী বিপজ্জনক নিয়ে যাবে না তোমাদের। আমি যাবো কিন্তু কোনদিন শালি আর বৌদিদের নিয়ে বেরোলে বলে তোর হয়ে কথা বলেছি। পাশে ছিলাম তো, আমি তোর ঘরে ছিলাম না, পাশে ছিলাম নি। জীবন মোর করে বলছে আমি তোর হয়ে কথা বলেছি। ও বিকালে বিক্রি হয়ে যাচ্ছিল 5,000। তাও দিল না, বলছে আমার 5,000 টাকা দিয়ে আমি কথা বলি, তাও দিল না। আগে এইসব হচ্ছিল। এই রাস্তা ভাই বের করলো, তাই 5,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল শালি। তোর হয়ে একদম না, তুমি আগে বল, বিচার তো হয়ে গেল। আগে বল, আচ্ছা চাও তো তুই দিচ্ছে নাও নাও, এখন বললে হবে। প্রথম থেকে আমার বন্ধু বলেছিল জামাই তো নিতে আসবে। না, সামনের বাড়ি আমরা যাচ্ছি, আমার বাড়ি দিয়ে আসবে, আমার বাড়ি তারপর যাবো। সামনের বাড়ি আমরা যাচ্ছি।
কি তুলছে এই তো বাচ্চা আমি দেখলাম যে টর্চ জ্বালিয়ে ফোন আচ্ছা কাপে চা কি দেখছে না ফোন করছে নাকি আমাদের 3 বোনের ঘর বাড়ি একই রকম সাজানো, যার বাড়ি যাবে বাসনের তাক ভরা। মানে সবার চিনি ছাড়া না চিনি দেয়নি কারো চিনি ছাড়াই না আমার জন্য ঠিক আছে চিনি ছাড়া চা সবাই হালকা কি চা খায় চিনি খায় বলে ওই চিনি দেয়নি। চুপ করো সবাই, জয়নগরের মোয়া খেলে বলে এরকম মনে হচ্ছে। জল খেয়েছি, জল খেতে হয় না। আর চিনি দিতে হবে না আমরা ঠিক আছে, আমাদের ঠিক আছে। তোমরা বলতে পিছনে ঘুষিস করে জোরে বলবি খেয়েছে তখন তো খুব চেঁচাচ্ছিলি ছাদে, এখন কি হচ্ছে এ কিন্তু পাশে বসে থেকে শুধু ওইদিকেই আছে, প্রথম থেকে কিন্তু ওদিকেই সাপোর্টে। বিকেল থেকে অত চেষ্টা করলাম টাকা দিতে পারলাম ও তোমরা শালি তা তো জানি না, আমি ভেবেছি তো মেয়ে ছেলের দিদি। না, ছেলের পক্ষে কেউ নেই, সব মেয়ের পক্ষে। কিন্তু ঘুরে গেল আমি তো মনে করেছি সিরিয়াসলি যে ওই ঘুরে গেল টাকার জন্য, ঘুরে গেল টাকার জন্য। টাকা দিলে না কেন ভাই টাকা দিলে না? ছেলে কষ্ট না বলে দেখে তোর কেউ নেই বলে তোর থেকে সত্যি ওই যে ওই ভাইটাই সব অত কথা সব কাঁদছিল কেন? ও তো সবার ছোট আমাদের, আমরা এই 4 ভাই বোনে, আর ওই ভাই আর ওই ভাইয়ের ভাই সবার। এটা কে? এটা আমার বৌমা, এটা বৌমা, এই আমার নাতনি। সবার আগে আমি নাতনির মুখ দেখলাম, বড়রা দেখতে পারলো না। এটা হচ্ছে আমার মা। আমি তো মনে করছিলাম কাকি জেঠি হবে। না না, হ্যাঁ সে পাশে বসে কি করছে? আমরাই শুধু ইয়াং আছি নাকি? না সেটা ও তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওখানেই বসেছিল। পাথর টাথর দেওয়া না, দেখি অন্ধকারের মধ্যে দিয়ে না ঝমঝম করতে করতে চিকচিক চিকচিক করছে। ভগ্নিপদ জন্য আমি কেঁদেছি, সত্যিকার বোনের জন্য। হ্যাঁ পাশে বসে কাঁদছে গো। আমি কি মনে করছি বলো তো দিদি, কেউ নেই, বোধহয় কাকি বসে দেখেছো লাস্টে কেমন ইয়ে করছে, সত্যি সত্যি বলে ওর পরে কেউ নেই। ও দিদি বিকাল থেকে